পেপার শেষ হলো, আমরা একটু কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে চাই। শুরুতে আমি একটু দেখি তোমরা কে কে আছো, দেখা যাক আমাদের সাথে কেউ আছো কিনা। তোমরা একটু আমাকে জানাও। আর ফিজিক্স পরীক্ষা কে কেমন দিলা এটাও একটু জানাও। হ্যাঁ, তোমরা দেখতেছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। কেন তোমাদেরকে একটু বলি, তোমাদের যেহেতু একটা বড় বন্ধ আছে, আজকে পরীক্ষা দিলে আগামী সপ্তাহে পরীক্ষা। তো আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদেরকে যে পরামর্শটা দিব যে তোমরা যেহেতু সেকেন্ড পেপারের আগে বন্ধ কম পাচ্ছ, সেই ক্ষেত্রে যে কাজটা করবা যে তোমরা আগামীকালকে বা পরের দিন, আই মিন 14-15 তারিখ, বা চাইলে 16 তারিখ পর্যন্ত, 16 তারিখ সারাদিন, 16 তারিখ রাত থেকে হয়তো তুমি ফার্স্ট পেপারটা শুরু করতে পারো। কারণ 16 তারিখ রাত থেকে শুরু করলে 16, 17, 18, 19 তুমি ভালো একটা টাইম পাচ্ছ আর কি। তো যেহেতু সেকেন্ড পেপারে একদিন, আসলে সেকেন্ড পেপারের যেই কন্টেন্ট তাতে একটা দিন আসলে এনাফ না আর কি। তো করবি আসছো, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা দুইটা জিনিস করবা, সাথে একটা ক্যালকুলেটর রাখবা আর একটা খাতা রাখবা। আর তোমরা যেহেতু দেখছো যে ফিজিক্সে কিন্তু এমসিকিউ তে তোমাদের ভালোই ঝামেলা ছিল, আর তোমরা একটু বাকিদেরকে মেনশন দিয়ে দাও অথবা তোমরা লাইভটা শেয়ার করে দাও। আর আমি লাইভ শেষে তোমাদেরকে পুরো পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা আমাকে নক দিলে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব না। যেটা বলবো, আমি যেই কাজটা করব তোমরা তো জানো, আমি গতানুগতিক ভাবে এমসিকিউ দেখাই না, আমি আসলে ব্যাখ্যা সহ এমসিকিউটা দেখাই। তাতে করে হবে কি যে তুমি ক্লাসটা করলে মোটামুটি একটা ভালো আইডিয়া করতে পারবা। আর সত্যি কথা বলতে যে হুবহু তো কমন পড়ে না, সত্যি কথা যেটা, বাট সিমিলারিটিস থাকে। তো তুমি যদি প্যাটার্নটা ধরতে পারো, তুমি যদি সিস্টেমটা ধরতে পারো, তাহলে আমার মনে হয় তোমার জন্য ভালো। আমি আসছো, ওয়ালাইকুম আসসালাম। বিথি আসছো। তোমাদের সাথে কথা বলবো, তোমরা একটু মনোযোগ দিবা। যেটা আমি বলতেছিলাম যে তোমরা ক্লাসটা করবা খুব মনোযোগ দিয়ে, এবং যাদের বাকি যারা আছে ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। কাজ আজকে যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে আসছো, অতটা পড়ার প্রেশার নাই। সো তুমি যদি, আমি একটু টাইম নিয়ে একেবারে বুঝায় বুঝায় তোমাদেরকে যতটুকু করা যায়, কাজ তোমরা কিন্তু এমসিকিউ তে সময় দাও না। আমি অনেকবার তোমাদেরকে বলছি যে এমসিকিউ তে ফোকাস করো, এমসিকিউ তে ফোকাস করো। তো তোমরা দেখছো যে ফিজিক্সে কিন্তু তোমাদের একটা ভালোই মাসাল্লাহ একটা ঝামেলায় পড়ছো কেউ কেউ, হয়তো সবাই পড়ো নাই। তো এই জন্য বলতেছি যে প্লিজ সবাই একটু পড়বা। আর আমি তোমরা আমার সাথে কানেক্ট থাকবো। আসো, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, জাহিদ। সো আমরা একটু শুরু করি। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে স্যার এই টপিকটা হইলে একটু ভালো হয়, বা আপনি অন্য একটা টপিকে কথা বললে, বা তোমাদের কোনো কনফিউশন, তুমি একটা কোশ্চেন করতে পারতেছো না, তুমি চাইলে কমেন্ট করতে পারো। আমি কিছুক্ষণ পর পর তোমাদের কমেন্ট পড়বো। সো আমরা শুরু করি। আমি পরিবেশ রসায়ন দিয়ে শুরু করব। সো আমরা যদি একটু শুরু করি, তো দেখো পরিবেশ রসায়ন থেকে আমি যেই যেই প্রশ্নগুলো তোমাদেরকে দিব, তোমাদেরকে কিছু ফর্মুলা আমি কিন্তু এখানে দিব। সো সেই ফর্মুলাগুলো তোমরা একটু মাথায় রাখবা সবাই। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা, ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা। আর দেখো, আমি পার্ট বাই পার্ট যাওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে চাইলে কমেন্ট করতে পারো। আমি বলছি যে যে পয়েন্টগুলো আছে আমি তোমাদেরকে বলবো, একটা ক্যালকুলেটর নিয়ে বসো, একটা খাতা নিয়ে বসো। সো আমরা ধীরে ধীরে তোমাদের সাথে যাব। আমি প্রথম কোশ্চেনটা আমরা স্ক্রিনে, আমি যদি তোমাদেরকে দেখাই প্রথম কোশ্চেনটা। সো তোমরা যদি একটু খেয়াল করো, আমরা প্রথম কোশ্চেনে যাব। একটু ওয়েট করো, আমরা একটু দেখি কি অবস্থা। তোমরা একটু আমাকে বলো যে তোমাদের অবস্থা কি, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। আচ্ছা, আমাদের অবস্থা এভাবে কেন? ওকে।
ওকে, হোপফুলি তোমরা সবকিছু ইজিলি দেখতে পাবা। একটু তোমরা আমাকে বলবা, তোমরা আমাকে বলো যে আমার কথাবার্তা সব ঠিকঠাক আছে কিনা। আর তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, আমি একটু এই উত্তরটা জানতে চাই। আমি পার্ট বাই পার্ট কথা বলবো, ব্যাখ্যা সহ কথা বলবো, তাহলে তোমাদের মনে থাকবে। জিসান, পড়াশোনা কর। তোমরা একটু আমাকে বলো যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। তোমরা চাইলে এবিসিডি লিখতে পারো, ক খ না লিখলে অসুবিধা নাই। তোমরা চাইলে এবিসিডি লিখতে পারো। ওকে, তোমরা একটু বলো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। জাহিদ বলছে খ। ভেরি গুড। এইটা অনেকে মিস্টেক করো, সো এই জায়গাটা যাতে তোমাদের ভুল না হয়। এইটা আসলে তোমাদের 23 সালের একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 23 সালের একটা কোশ্চেন। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। বাট আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি, সেটা হইতেছে যে সাধারণত সাধারণত তোমরা যে ব্যাপারটা জানো যে আণবিক ভর বেশি হইলে যেটা হয় যে ভ্যান ডার ওয়াল আকর্ষণটা বেশি হয়। বাট এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি একটু তোমাদেরকে বলি যে তোমরা প্রত্যেকে জানো এই যে অ্যামোনিয়াটা, এই অ্যামোনিয়াটা কিন্তু পোলার, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি হয়। সো যেহেতু এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, যার কারণে এখানে কিন্তু আরো এক্সট্রা আকর্ষণ বল থাকবে, যার কারণে এইটা কিন্তু বেশি বিচ্যুতি দেখাবে। তো তোমাদের এইটার উত্তর খ। এইটা যাতে তোমাদের ভুল না হয়, এটা একটু তোমরা অবশ্যই। সো আমরা যেটা বলছি যে আমরা সাধারণত যেটা দেখবো, আমরা সাধারণত দেখবো যে আণবিক ভর বেশি হলে বিচ্যুতি বেশি। তবে যদি পোলার হয় যৌগটা, যদি যৌগটার মধ্যে পোলারিটি থাকে, সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বেশি হবে। এই জায়গাটা যাতে তোমাদের ভুল না হয়, এই জন্য শুরুতে আমি এটা ক্লিয়ার করলাম। যদিও এটা যেহেতু একবার চলে আসছে, আসবে না, বাট তারপরে তোমাদের কনফিউশন দূর করার জন্য এটা তোমাদেরকে দিলাম। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা দেখো, তোমাদের জন্য একটু মুখস্থ টাইপ কোশ্চেন। তোমরা একটু আমাকে বলো বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। দেখি কেউ বলতে পারো কিনা। বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? কেউ কি বলতে পারবা বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? এনিয়ন? আচ্ছা, জেট বিমান বলছো যে। বিপ্র আসছিস, ওয়ালাইকুম আসসালাম। সো ওকে, তোমাদের বলো, একটু কেউ কেউ বলো। ক বলছো, জাহিদ বলতেছো ক। জাহিদ বারবার ক বলতেছো। ট্রোপোস্ফিয়ার বলতেছো। আমরা একটু দেখতে চাই আসলে এটা কি উত্তর হবে, এবং এই রিলেটেড তোমাদের এইখান থেকে কিছু কিছু কোশ্চেন আসতে পারে। সো আমি তোমাদেরকে যেটা বলবো যে এই যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি আমরা, সেটা সহ তোমরা পড়বা। তো তোমরা একটু মনে রাখবা যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ারটা একটু কম্পারেটিভলি শুষ্ক থাকে বা শান্ত থাকে, যার কারণে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলে। সো তোমরা একটু মনে রাখবা এখান থেকে, এটার উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে। আর পরের যে কয়েকটা ইনফরমেশন আমরা এখানে দিলাম, তোমাদেরকে অনেক সময় বলে যে শীতলতম অঞ্চল কোনটা, এটা মেসোস্ফিয়ার। উষ্ণতম অঞ্চল হচ্ছে থার্মোস্ফিয়ার। আর ওজোন স্তর থাকে হচ্ছে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে। সো এই তথ্যগুলো তোমরা একটু জেনে রাখলা। তোমাদের কোনো কনফিউশন থাকলে। আচ্ছা, হ্যাঁ, আমাদের সূচি চলে আসছো। সো খ। রাহাত, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কথা বলতেছো। সো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে বলবা যে স্যার আমাদের কনফিউশন আছে। সো তোমরা একটু কনফিউশন আর যা বললাম, এই ক্লাসটা যদি একটু বুঝে বুঝে করতে পারো, এই ক্লাসটা যদি একটু বুঝে বুঝে করতে পারো, ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে ভালো কিছু এখান থেকে পাবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো তোমরা পরের কোশ্চেনটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আইসোথার্ম, আইসোথার্ম তোমরা একটু বলো, এইটা কারা কারা বলতে পারবা? একটু আইসোথার্ম নিয়ে কথাবার্তা বলো। সো এই রিলেটেড কিছু ব্যাপার তোমাদেরকে একটু বলতে হবে। তোমরা নিশ্চয়ই জানো আইসোথার্মের ব্যাপারটা, একটু তোমরা বলে ফেলো। তোমার কোন গ্রাফটার ক্ষেত্রে আমরা আইসোথার্ম ব্যাপারটা বলবো, তোমরা একটু আমাকে বলো। আচ্ছা জাহিদ, ভুল হয়েছে, প্যারা নাই। ভুল হয়েছে, প্যারা নাই। পরেরটা সামনে বলতেছো ক। সবাই বলতেছো ক। তোমরা নিশ্চয়ই জানো যে আসলে আমরা জানি আমাদের যে বয়েলের সূত্র আছে, সেই বয়েলের সূত্র থেকে আমরা বিভিন্ন রকমের গ্রাফ ড্র করতে পারি। লাইক ভি পি, এইখানে আমাদের টেম্পারেচারটা 1/PU যদি করি আমরা, এখানে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, এই জন্য আমরা এটাকে আইসোথার্ম বলি। সো
বয়েলের সূত্র এখানে অনেক কিছু তোমাদের একটু জানা দরকার, জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি আমি। বয়েলের সূত্র, তো বয়েলের সূত্রের মধ্যে কনস্ট্যান্ট থাকে কি? বয়েলের সূত্রের মধ্যে কনস্ট্যান্ট থাকে দুইটা জিনিস, টেম্পারেচার এন্ড মোল সংখ্যা। এটা একটু আমরা জানবো। আর আইসোবারের কথা যদি আমরা বলি, তখন ভিআরটি, চার্লসের সূত্র, ভিআরটি আমরা বলবো চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এইখানে কনস্ট্যান্ট থাকে এন এন পি। আবার এইটা হচ্ছে গেলুসাকের চাপীয় সূত্র, গেলুসাকের চাপীয় সূত্র, যেখানে কনস্ট্যান্ট থাকবে আমার এন এন বি। সো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তো এগুলো তোমাদের যেই জিনিসগুলো আছে এগুলো ইজি, এগুলো ইনশাল্লাহ পারবা। এবার আসো, এটা একটা গ্রাফ থেকে তোমাদের প্রায় কোশ্চেন আসে, গ্রাফটা পড়বা। হোয়াইট বোর্ড নিলে ভালো হতো, হোয়াইট বোর্ডটাই ভালো আছে, যেই বোর্ডে আছে খুবই সুন্দর আছে। আচ্ছা এইটা একটু বলো তোমরা, এইটা একটু বলো বাচ্চারা প্লিজ। এইটা একটা বেসিক কোশ্চেন, এটা একটু তোমরা বলো আমাকে যে এইটার ক্ষেত্রে কোনটা সঠিক। আমরা হচ্ছে পি ভার্সেস টি একটা গ্রাফ আমরা অঙ্কন করছি, বাট তোমরা জানো এটা বিভিন্ন আয়তনের জন্য আমরা আঁকলাম। তো সেই ক্ষেত্রে তোমরা একটু আমাকে বলো যে আসলে কি অবস্থা। খ বলছো কেউ, সেলিনা সাইফা ও বলছে ক। সো আমরা একটু দেখতে চাই, আরো কিছু অ্যান্সার আমি দেখতে চাই। কারা কারা অ্যান্সার করতেছো এই কোশ্চেনটার অ্যান্সার একটু আমি জানতে চাই তোমাদের থেকে, তোমরা একটু বলো। সো যদি না বুঝো আমি একটু তোমাদেরকে বুঝাই বলি, একটু খেয়াল করবা যে আমরা তো বলতেছি যে আমাদের ইউজুয়ালি কি হয় যে পি প্রপোর্শনাল টি। সো আমি এই যে ফার্স্ট যে লাইনটা এখানে, এটাকে আমরা ভি 1 বলছি, ভি 2 বলছি, ভি 3 বলছি। তোমাদের অনেকে যে কাজটা করো মুখস্থ করার চেষ্টা করো, প্লিজ এটা মুখস্থ করবা না। এটা মুখস্থ করলে কি হবে, তুমি দেখবা যে এক্সামে আমি উল্টাই দিছি। উপরে বলছি ভি 1, উপরে বলছি ভি 1, তারপরে ভি 2, তারপরে ভি 3। তো আমরা যেটা করব, এই গ্রাফটা অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো, তুমি একটা সোজা এখানে একটা লাইন টানো। খেয়াল করবো সবাই, এই বরাবর আমরা একটা লাইন টানবো, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল একটা লাইন টানবো। তো এর মানেটা কি দেখো, আমরা যেহেতু এক্স অক্ষে তাপমাত্রা নিয়ে কথাবার্তা বলতেছি, এই প্রত্যেকটা পয়েন্টে দেখো এখানে কিন্তু টি সমান। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই প্রত্যেকটা পয়েন্টে আমার টি কিন্তু সমান, টি হচ্ছে সমান, খেয়াল করবা সবাই। এই যে পয়েন্টটা আমি লাইনটা টানলাম, এই লাইনের সব জায়গায় আমার হচ্ছে টি সমান। টি সমান হইলে এইখানে খেয়াল করো, তুমি যদি যাও এইখানে পি কম, আস্তে আস্তে পি বাড়তেছে, আস্তে আস্তে পি বাড়তেছে। অর্থাৎ আমার সর্বোচ্চ পি কোথায়, যখন ভি 3, ভি 3 এর ক্ষেত্রে আমাদের চাপ বেশি। যখন আমি দেখতেছি ভি 3, তখন হচ্ছে আমাদের চাপ হচ্ছে সর্বোচ্চ, ভি 3 এর জায়গায় আমাদের চাপ হচ্ছে সর্বোচ্চ। তো তোমরা জানো আসলে ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ যেখানে আমাদের চাপ বেশি, যেখানে আমাদের চাপ বেশি সেখানে আমাদের আয়তন কম। অর্থাৎ যেখানে আমাদের চাপ বেশি সেখানে আমাদের আয়তন কম। অর্থাৎ এই যে ভি 3, এই জায়গাটা আমাদের চাপ বেশি, চাপ বেশি যেহেতু চাপ বেশি আয়তন কম, তাহলে সবচেয়ে বেশি হবে ভি 1 গ্রেটার দেন ভি 2 গ্রেটার দেন ভি 3। সো এইটা মুখস্থ করবা না, এইভাবে তোমরা একটু খেয়াল করবে। এটা অন্য যে কোনো গ্রাফের ক্ষেত্রেও আসতে পারে। যেমন আমি তোমাদেরকে যদি এখন বলি লাইক এরকম যে ভি প্রপোর্শনাল 1/p, এই ক্ষেত্রে আমি বলে দিলাম টি 1, টি 2, টি 3। এই ক্ষেত্রে তোমরা বলো তো কোনটা বড় হবে, টি 1 বড় হবে না টি 3 বড় হবে? প্লিজ একটু বলো আমাকে। আচ্ছা এইটার ক্ষেত্রে উত্তর হবে, ওকে। সো এইটা একটু দেখো, এইটার ক্ষেত্রে আমি সেম ভাবে বলবো যে এইখানে একটা লাইন টানবা, এই পয়েন্ট গুলোতে সব জায়গায় 1/p, 1/p হচ্ছে সমান, 1/p যেহেতু সমান, সো টি 3 সবচেয়ে বড় হবে, গুড। টি 3 গ্রেটার দেন টি 1 গ্রেটার দেন, সরি টি 2 গ্রেটার দেন টি 1, কজ দেখো এই পয়েন্টটা আমরা জানি ভি প্রপোর্শনাল টি, যেখানে ভি বেশি সেখানে টি বেশি।
সো আমরা একটু এই জায়গাগুলো একটু খেয়াল করব, আমরা একটু এখানে খেয়াল করব। তোমরা অনেকেই আসতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু পরের কোশ্চেনে যাই। এই গ্রাফ রিলেটেড আমি বলবো তোমাদেরকে, এই গ্রাফ রিলেটেড জিনিসগুলো একটু পড়বা। এইবার আসো, এইবার কোশ্চেনটা একটু খেয়াল করবা। এইবারের কোশ্চেনটা একটু বেসিক, তোমরা একটু চেষ্টা করতে থাকো। তামিম বলছে ওকে। তোমরা একটু এখানে একটু আমাকে বলবা যে আমরা বলতেছি যে তোমার কি বলে যে এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা যদি তোমাদেরকে দেখাই, সো খেয়াল করবা তোমরা। আমরা বলতেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 8 গ্রাম গ্যাস আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 8 গ্রাম গ্যাস আছে, মিথেন গ্যাস, আর হচ্ছে গিয়ে তোমার 11 গ্রাম। তো আংশিক চাপের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো বলতেছে যে আংশিক চাপের কত অংশ, আংশিক চাপ কত আর কি। আচ্ছা, অপশনটা একটু মনে হয় ঝামেলা আছে, তাই না? আমরা একটু যাই তো। প্রকৃতি আমাদের সাথে কি ঝামেলা করতেছে? আচ্ছা, একটু দেখো, আমাদের একটু টেকনিক্যাল এরর্স হইতেছে এখানে। আমরা দেখি কি হচ্ছে এখানে। তোমরা কি দেখতেছো? তো ল্যাপটপ কি হ্যাং করলো নাকি? আচ্ছা, আমরা একটু দেখি এখানে, একটু অপশনটা ঝামেলা আছে, অপশনটা একটু ঝামেলা আছে, আমরা একটু চেষ্টা করি। আমি একটু তোমাদেরকে দেখাই, অপশনটা একটু ভেজাল হয়ে গেছে। আমরা যেই কোশ্চেনটা চাচ্ছিলাম, ও আচ্ছা ঠিকই আছে, আমি আমি ঠিকই আছে, ঠিকই আছে, আমি সরি, আমি সরি। সো কাজ করতেছিল না, এই জন্য আমার মাথাও কাজ করতেছিল। ওকে, তোমরা বলো। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তোমরা বলো তো, উত্তর বলো, এটার উত্তর কি হবে? বলো বাচ্চারা, এটার উত্তর কি হবে? না না না, মেজাজ গরম না, মেজাজ ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদেরকে বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রা 8 গ্রাম মিথেন এত, মিশ্রণের মোট চাপ এত, আংশিক চাপ, তাইলে আমাদেরকে বলা হয়েছে অফ পি CH4। তোমরা জানো যে আংশিক চাপ মানে হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো মোল ভগ্নাংশ মানে কি, তোমরা এটা আছে 8 গ্রাম, তাহলে 8/16, আর এইটা হবে 8/16 যোগ 11/44 ইন্টু 3। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে যা হবে ওইটাই হচ্ছে কি অ্যান্সার হবে। এটা একটু ক্যালকুলেশন করো তোমরা প্লিজ। আমরা জানি মোল ভগ্নাংশ মানে কি, নিজের মোল বাই মোট মোল। সো নিজের মোল বাই মোট মোল, এখানে একটু অপশনটা ভুল আসছে, এখানে অপশনটা ভুল আসছে। সো একটু দেখো, 2 ATM আসে সবার? আচ্ছা, 2 ATM, গুড। সো 2 ATM আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, না আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। এই অপশনগুলো ভুল ছিল, অপশনগুলা একটু ঝামেলা ছিল। আচ্ছা, পরেরটায় যদি আমরা যাই, পরেরটার ক্ষেত্রে একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে সমভর, সমভরের CH4 এবং H2 গ্যাস একটা পাত্রে রাখা হয়েছে। আংশিক চাপ দেখো, যেহেতু তাপমাত্রাটা মিশ্রণের ক্ষেত্রে তাপমাত্রাটা সেম হবে, কত মোল ভগ্নাংশ, কার আংশিক চাপ?
সো CH4H2 গ্যাস রাখা হলো। H2 এর আমাদের H2 এর আংশিক চাপ মোট চাপের কত, তাহলে খেয়াল করো, P(H2), তাহলে আমরা কি লিখতাম, যেহেতু সমভার আমরা 1 গ্রাম ধরি, 1/2, 1/2 প্লাস 1/16 ইন্টু পি। পি তো আমরা জানি না, যেহেতু আমাদেরকে বলছে কত অংশ। তোমরা এই পার্টটা একটু হিসাব করো, এই পার্টটা একটু হিসাব করে তারপর একটু আমাকে বলো। ওকে। আর একটা কথা মনে রাখবা, যে তোমাদেরকে অনেক সময় বলে যে যার কার আংশিক চাপ বেশি হবে, তোমাদেরকে মনে রাখতে হবে যে যার মূল ভগ্নাংশ বেশি তার আংশিক চাপ বেশি। এটার একটু হিসাবটা বলো, কত হয় বলো, একটু বলো বাচ্চারা। জাহিদ হিসাব করে ফেলো। 8/9, গুড। এটা হচ্ছে 8/9। সো অ্যান্সার ইজ 8/9, গুড। তো আমরা পরেরটায় যদি যাই, আমরা একটু যদি খেয়াল করি, এইবার আমরা একটু দেখব, এইটা একটু তোমাদেরকে একটু বুঝাই বলি, তোমরা একটু খেয়াল করবা যে তোমরা জানো যে আমাদের যে চাপের সাথে যে সম্পর্ক, দেখো বলতেছে যে সমভর বিশিষ্ট সিলিন্ডারে মিশ্রিত করছে, তাহলে খেয়াল করবা চাপের সাথে সম্পর্কটা কি, দেখো P = WRT/MV। তাহলে খেয়াল করো যে আমার ডাব্লিউ সেম, তাপমাত্রা সেম, কারণ একই সিলিন্ডারে ভিন্ন তাপমাত্রা হওয়ার সুযোগ নাই। আয়তন সেম, অর্থাৎ আমার চাপের সাথে এম এর সম্পর্কটা হচ্ছে 1/m। অর্থাৎ আমরা যদি বলি P(H2) P(CH4) ইকুয়াল হবে M(CH4) M(H2), অর্থাৎ আমার কিন্তু 16/2, আলটিমেটলি 8, অর্থাৎ কয় গুণ হবে, 8 গুণ হবে। তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এগুলা কিন্তু একটু বেসিক জিনিসপত্র, এটা একটু তোমরা খেয়াল করবা। পণ্য কি হয়েছে, পণ্যর কি সমস্যা? সো তোমরা একটু দেখো অন্য কি সমস্যা বলো, কোনো সমস্যা আছে? তোমরা একটু ক্লাসটা কন্টিনিউ করো। তোমরা একটু ক্লাসটা কন্টিনিউ করো, দেখো আমাদের এইখানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করবো, এবং এই যে কনসেপ্ট গুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। সো এরপরে আসো, আমরা যদি তোমাদেরকে বলি যে কোন গ্যাসের ঘনত্ব বেশি, বলো এইটার ক্ষেত্রে একটু উত্তরটা বলো যে তোমাদের কোন গ্যাসের ঘনত্ব বেশি। অপশনগুলো দেয়া আছে, প্লিজ তোমরা একটু বলো যে কোন গ্যাসের ঘনত্ব বেশি। 8 গুণ, গুড। 8 গুণ। ওকে। সো দেখো তোমাদেরকে যে কথাটা বলতেছি যে ঘনত্ব এসএটিপি, এসএটিপি মানে হচ্ছে তোমরা জানো যে আমাদের তখন তাপমাত্রা হচ্ছে কি, আমরা বলি যে 25°C, আমরা চাপ বলি 1 atm, আর তখন ভি ধরা হয় আসলে 24.789। এইটা 1 মোল গ্যাসের জন্য, তখন 2 মোলের জন্য আমি বলছো যে O2। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা দেখো, তোমরা জানো যে D = PM/RT, অর্থাৎ ডি এর সাথে আমার এম এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর, আমরা জানি যে আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি, ঘনত্ব কি বেশি হবে। তো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো দেখো এইখানে আমরা জানি এইটার ভর হচ্ছে 64, এইটা হচ্ছে 44, এইটা হবে দেখো 32, 14, 46, অ্যান্ড দিস ইজ 32। তো মনে রাখবা, স্বামী বলছো SO2, গুড। তো তোমরা যদি এই টাইপের যে রিলেশন গুলো বুঝতে পারো, আর ভর বেশি হলে, এই ভরের ক্ষেত্রে তোমাদের আরো অনেক কোশ্চেন আসে। ভর বেশি হলে তরলে পরিণত করা সহজ, সাধারণত বিচ্যুতি বেশি, বাট ভর কম হইলে ব্যাপন বেশি। সো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো এইবার একটু খেয়াল করো, তোমাদেরকে বলা হয়েছে আরএমএস বেগ। দেখো তোমরা যদি জানো যে ফর্মুলা, তোমরা জানো এই ধরনের ফর্মুলা তোমাদের কিন্তু ডিপ ক্যালকুলেটর করতে হবে।
এত সময় পাওয়া যাবে না মুখে মুখে। C = √3 RT/m, ফর্মুলা লেখার সময় নাই তোমাদের। সো তুমি যে কাজটা করবা, যে 3 এইখানে অবশ্যই 8.314, এই ভুল যাতে না হয়। টেম্পারেচার 27, তার মানে 300 কেলভিন। আর M 32 অবশ্যই কেজিতে নিবা। আর এর ভ্যালু এবং এইটা যাতে কেজিতে থাকে, এই যে 10⁻³ এই ভুলটা যাতে না হয়। ক্যালকুলেশন করে আমাকে অপশনটা বলো কুইক। আর এইখানে তোমাদেরকে একটা কথাবার্তা বলে রাখি, যে তোমরা জানো যে এখানে C1/C2 তখন হবে কিন্তু √M2/M1, অর্থাৎ তোমরা মনে রাখবা R1/R2 √M2/M1, অর্থাৎ ব্যাপনের হার এবং এই যে আরএমএস বেগের হার একইভাবে চেঞ্জ হবে। আর একটা ফর্মুলা, যদি এম কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা ভিন্ন ভিন্ন থাকে, তখন কিন্তু তোমরা বলতে পারবা C1/C2 √T1/T2, অর্থাৎ আরএমএস বেগ কিন্তু আমার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে আমি তোমাদেরকে বলতে পারি যে 200 কেলভিনে এত, 400 কেলভিনে কিরকম পরিবর্তন হবে। সো এই জায়গাটাও তোমরা একটু খেয়াল রাখবা। ওকে। সো বলো, এটা অ্যান্সার কত হয়? 883 না? গ। ওকে, ঠিক আছে, আমরা নিলাম 883। সো এই যে ব্যাপারগুলো এখন আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের এখান থেকে গতিশক্তি নিয়ে ম্যাথ আসতে পারে। এই ম্যাথগুলো একটু তোমরা ইয়া রাখবা। এরপরে আসো, তোমরা জানো ব্যাপনের হার সমান। আমরা বলছি ব্যাপনের হার কখন সমান হবে? যদি আমাদের আণবিক ভর সমান হয়। আণবিক ভর সমান হলে তোমার ব্যাপনের হারটা সমান হবে, আর আণবিক ভর কম হলে ব্যাপন বেশি হবে। আমি তোমাদেরকে কিছু গ্যাসের কথা বলে রাখি, তোমরা একটু মনে রাখবা। CO2, তারপরে তোমার হচ্ছে গিয়ে N2O, নাইট্রাস অক্সাইড, যেটা লাফিং গ্যাস, C3H8, এই সবগুলোর ক্ষেত্রে 44। আবার তোমাদেরকে যদি বলি C2H4, N2CO, এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে 28। তো যাদের মধ্যে দেখবা যে ভর বেশি, যাদের দেখবা যে ভর বেশি, ভর বেশি হলে তোমার ব্যাপন কম হবে। বাট আমরা বলছি যে ব্যাপনের হার সমান কখন? যদি আণবিক ভর সমান হয়। এই যে দেখো 28। সো এই জায়গাগুলো, এটা তোমরা জানো। আর একটা কথা এখানে বলে রাখি, এইটা একটু তোমরা আমাকে বলো, যে আমি বললাম CO2 at 30°C and CO2 at 50°C, এই ক্ষেত্রে কোনটার ব্যাপন বেশি হবে? এটা একটু আমাকে বলো, কোন ক্ষেত্রে ব্যাপন বেশি হবে? বলো। তাপমাত্রার যদি তারতম্য থাকে, তোমরা জানো যে তাপমাত্রা যদি বেশি কম হয়, সেক্ষেত্রে কি ব্যাপনের হারেরও কি তারতম্য হবে। সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবো আমরা। দেখো, এটা একটু বলো, তোমরা একটু আমাকে বলো যে যদি তাপমাত্রার বেশি কম হয়, তখন তোমরা কি বলবা? তাপমাত্রা যখন বেশি কম হবে, কুইক 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 বলো। কি জাহিদ, হার্ট ব্রোকেন? দেখো, তোমরা জানো যে তাপমাত্রা বাড়লে, এই যে কিছুক্ষণ আগে বলছিলা যে C ∝√T, আমি বলছি যে আরএমএস বেগ আর সি একইভাবে বেশি হবে। তাপমাত্রা বেশি, তাপমাত্রায় আরএমএস বেগ কি বলে, ব্যাপন বেশি হবে। বেশি তাপমাত্রায় ব্যাপন বেশি। বেশি তাপমাত্রায় ব্যাপন বেশি। গট ইট। সো এইবার একটু খেয়াল করো যে কোন গ্যাসের ব্যাপনের হার মিথেন গ্যাসের ব্যাপনের হারের দ্বিগুণ। সো আমাদেরকে বলছে যে ব্যাপনের হারের দ্বিগুণ। তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে বুঝাই যে কোন গ্যাসের ব্যাপনের হার। আমরা জানি না, আমরা জানি না, আমরা আননোন। আর আননোন ডিভাইড হচ্ছে R CH4। ওকে, তাহলে √M CH4 ডিভাইড এম আননোন। তো তোমরা যদি দেখো যে আমাদের CH4 হচ্ছে গিয়ে 16, এম আননোন আমরা জানি না।
আর আমাদেরকে বলা হয়েছে যে এইখানে দ্বিগুণ, তোমরা যদি স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে হবে 4, সরি, 16/m আননোন, সো m আননোন হবে 16/4, so answer is 4, so 4 means helium. সো তোমরা কিন্তু এইখান থেকে O2 বলছো, O2 না, O2 না, O2 না, O2 হইলে দ্বিগুণ না। সো একটু মিথেনের ক্ষেত্রে বলছি, আমি হিসাব করে দেখাইছি। এখন তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শিখাই দিই, তোমরা খেয়াল করবা যে যেইটার ক্ষেত্রে বলতেছে দেখো দ্বিগুণ বলছে, তার মানে ওইটার উপর স্কোয়ার করবা, আর যেই নন ইয়াটা আছে ওটার দিয়ে ভাগ করে দিবা, ওইটা দিয়ে ভাগ করে দিবা, দ্যাটস ইট। তো ওইটা হচ্ছে কি তোমাদের জন্য ইজি। এখন আমি তোমাদেরকে বললাম O2 বলছো, অনেকে O2 বলছো, না O2 না, আসলে অ্যান্সার হবে হিলিয়াম। মিথেনের মিথেনের চাইতে ভর হচ্ছে গিয়ে 4 গুণ, সো ওইটা একটু আমরা খেয়াল করবো প্লিজ, এটা একটু বুঝে বুঝে করো। কনফিউশন থাকলে আমাকে বলো, কনফিউশন থাকলে আমাকে বলো বাচ্চারা। তো ওকে, আমরা একটু দেখতে চাই, একটু একটু দেখতে চাই তোমরা কি বুঝছো কিনা। আমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসার চান্স আছে, হ্যাঁ। সো তোমরা বুঝছো কিনা এটা একটু আমাকে বলো। হ্যাঁ, গুড, O2 হলে √2 গুণ হইতো, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। সো এবার আসো, এইটা একটু আমাকে বলো যে কোন একটা তাপমাত্রায় কোনো একটা অণুর গতিশক্তি শূন্য হবে। গতিশক্তি কখন শূন্য হয় বলো, আমরা একটু তোমাদের থেকে শুনি। শর্টকাটটা বলছি কি বিথি, ধরো বলছে দ্বিগুণ, আর একটা নোন ভর জানো, বলছে দ্বিগুণ, নোন ভর জানো। মনে করো মিথেন হচ্ছে 16, তাহলে দ্বিগুণ রে স্কোয়ার করে 16 দিয়ে 16 রে ভাগ করে দাও, এইভাবে করে বলছি আর কি, সহজ হবে তোমার জন্য। ওকে, সো বলো, পরেরটা বলো যে আমাদের কখন হচ্ছে গিয়ে তোমার গতিশক্তি শূন্য হবে। আমি তোমাদেরকে যদি বলি যে আমাদের পরম শূন্য যে তাপমাত্রা আছে, সেই পরম শূন্য তাপমাত্রায় আমাদের আয়তন শূন্য, গতিশক্তিও শূন্য হবে। সো গুড, তো তোমরা একটু বলো, এটার অ্যান্সার বলো। জিরো কি, জিরো অনেকগুলো আছে, 0 ডিগ্রি আছে, ক্যালভিন আছে, ওকে, ওকে, ওকে। তাহলে আমরা একটু দেখি যে পরম শূন্য তাপমাত্রা, দেখো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, 0 ক্যালভিন, 459.6 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্ড তোমাদের সাথে একটু কথাবার্তা বলি যে দেখো গতিশক্তিগুলা কিসের সাথে কিসের সাথে সম্পর্কিত একটু খেয়াল করো। ইকে 3/2 NRT, দেখো তাপমাত্রার উপর কিন্তু নির্ভরশীল। সো আর একটা জিনিস আছে, আমি আসলে গড় গতিশক্তির কথা বলছি, ইকে বার 3/2 কেটি, 3/2 কেটি। আর তোমরা জানো যে এই K = R/N/A, এটা একটু তোমরা মনে রাখবা। আর অবশ্যই 8.314, এইটা একটু আমরা খেয়াল রাখবো। আর এনে তোমরা জানো অ্যাভোগাড্রো 6.02, 6.023 × 10⁻23। সো এইটা করলে কে এর ভ্যালু আসবে 1.38 × 10⁻23 জুল পার ক্যালভিন। এটা হচ্ছে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট, এটাও একটু মাথায় রাখো, বোলজম্যান কনস্ট্যান্টটাও মাথায় রাখো। আর এখন দেখো, তোমাকে যদি কখনো বলে যে গড় গতিশক্তি কিসের উপর নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার উপর, গড় গতিশক্তিটা নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রার উপর। বাট দেখো আমাদের গতিশক্তি নির্ভর করবে কিসের উপর, কিসের উপর, এখানে W/m আছে, RT আছে, আবার এইটা লেখা যাবে 3/2 PV, তাপমাত্রার উপর, ভরের উপর, আণবিক ভরের উপর, চাপের উপর, আয়তনের উপর। যদি বলে গড় গতিশক্তি, গড় গতিশক্তি বললে শুধুমাত্র তাপমাত্রার উপর। আর যদি বলে সিম্পলি গতিশক্তি, আর একটা জিনিস দেখো, গতিশক্তি কিন্তু তাপমাত্রার সাথে সম্পর্কিত, প্রপোর্শনাল, অর্থাৎ তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে।
পূর্ণ পূর্ণ, এটা যে সেলিনা সাইফা, এটা যে পূর্ণ, আমি কেমনে বুঝবো বলো তো? আমি কি চিনি নাকি এই মহিলাকে? সেলিনা সাইফা মানে কি? আমি তো, তুমি ইয়া লিখতে পারতা আমার মেয়ে হিসাবে, তুমি এইভাবে লিখতে পারতা কি, কি জানি বলে না, বিনতে, ওইভাবে করে তুমি বলতে পারতা। তো দেখো, তুমি যখন একটা পয়েন্ট পড়বা, এখানে কিন্তু অনেক ইনফরমেশন সম্পর্কে তোমার জানা লাগবে। সো এইটা একটু তোমরা খেয়াল করো। ওকে। সো তুমি যে পূর্ণ, এটা তো আগে এসে পরিচয় দিতে হবে, পরিচয় না দিলে তো আর হবে না আর কি। ওকে, এরপরে আসো, এইটা একটু বলো। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? বলো বলো বলো, কুইক বলে ফেলো। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? বাচ্চারা একটু রেসপন্স করো। তুমি যদি সিজিএস এককে করতে চাও, তাহলে আর এর ভ্যালুটাও সিজিএস এককে বসাবা। দেখো জাহিদ, তুমি যেটা বলছো যে সিজিএস এককে কত, তো সিজিএস এককে আর এর ভ্যালু কত? 8.314 ইন্টু 10⁷ আর্চ পার মোল পার ক্যালভিন। তো তুমি ওই যে সিজিএস এর ভ্যালু বসাবা। আচ্ছা, পূর্ণবিদ্যা সাইফুল। আচ্ছা, ওদিকে আমরা আসতেছি, উত্তর বলো। উত্তর বলো, ঘ। পূর্ণ বলতেছে যে NO2। আন্দাজে বললে যা হয় আর কি। দেখো, আমরা জানি যে গ্রিন হাউস ইফেক্টের কথা, আমরা জানি গ্রিন হাউস ইফেক্ট তোমরা পড়ছো। আমি আসলে তোমাদের সবগুলা টপিক কভার করতে চাইতেছি, বুঝছো? তো গ্রিন হাউসের ক্ষেত্রে তোমরা জানো যে প্রধান গ্রিন হাউস যেটা আছে আমাদের বায়ুমণ্ডলে, যে ঝামেলাটা করে, সামি বলছো CO2। ওকে, দ্বিতীয় বলছো মনে হয় CO2। ওকে, CO2। সো দেখো, আমরা যদি একটু দেখি, আমরা দেখবো যে আসলে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে যা আছে তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের অবদান হচ্ছে গিয়ে 50%, আর বাকি হচ্ছে তোমার 19%, আর একটা 16%। এই পার্সেন্টেজ গুলো তোমরা একটু মনে রাখো, হ্যাঁ। সো তো প্রধান গ্রিন হাউস গ্যাস যেটা, ওইটা তাপমাত্রা বেশি বাড়াই দেবে, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আসো, এই কোশ্চেনটার উত্তর একটু তোমরা বলো। এই কোশ্চেনটার উত্তর কে বলবা? জেড গ্রেটার দ্যান ওয়ান, সংকোচনশীলতা গুণাঙ্ক, আমি তোমাদেরকে বলছিলাম। তোমাদেরকে যদি একটু মনে করাই দেই, তোমরা যদি একটু বুদ্ধিমান বাচ্চা হও, PV/nRT, অর্থাৎ জেড গ্রেটার দ্যান ওয়ান হওয়ার জন্য পিভিটা বড় হইতে হবে। পিভিটা বড় হইতে হবে, অ্যান্ড পিভিটা যদি বড় হয়, কোনটার উত্তর যে CO2 দিতেছো আমি বুঝতেছি না। তোমরা কোন গ্যাসের জেড গ্রেটার দ্যান ওয়ান, এটা একটু আমরা বলবো। সো একটু খেয়াল করব যে আমরা জানি যে পিভি বড় হইতে হইলে কম সংকোচনশীল। পিভি যদি বড় হয়, কম সংকোচনশীল, আমরা জানি যে আণবিক ভর বেশি হইলে আমাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি হয়, তখন সংকোচনটা বেশি হয়। সো ইউজুয়ালি যে ক্ষেত্রে আমাদের আণবিক ভরটা কম, হিলিয়াম, সামি বলছে হিলিয়াম, আমরা একটু দেখি। হ্যাঁ, জেড গ্রেটার দ্যান ওয়ান এর ক্ষেত্রে এই যে দেখো, এখানে অনেকগুলো কথা, এরা কম সংকোচনশীল, ধনাত্মক বিচ্যুতি, এগুলো মনে রাখতে হবে। আর যাদের সংকোচন কম, তরলে পরিণত করা কঠিন। তরলে পরিণত করতে পারবা না, তরলে পরিণত করা কঠিন। তরলে পরিণত করা কঠিন, এটা একটু মাথায় রাখবা। আর জেড, এই যে দেখো, আমি কিন্তু তোমাদেরকে সব তথ্যগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সব তথ্যগুলো যেহেতু একসাথে দিয়ে দিচ্ছি, তোমার কিন্তু খুবই কাজে লাগবে। এই তথ্যগুলো জাস্ট মাথায় রাখবা, আর কিচ্ছু করার দরকার নাই। ওকে, এরপরে আসো আমরা পরের কোশ্চেনে যদি যাই, এইটা একটু মুখস্থ টাইপ কোশ্চেন। এই টাইপের কিছু কোশ্চেন মুখস্থ করে ফেলতে হবে। সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা, যদিও তোমাদের খুব একটা আসে না, বাট গত বছর কয়েকটা বোর্ডে আসছে। তো কার্বন ডাই অক্সাইডেরটা আমি বলে দিতেছি, বলো এটা কারা কারা জানো। কার্বন ডাই অক্সাইডের সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা মানে গ্যাসের ক্ষেত্রে এমন কিছু তাপমাত্রা আছে, যেই তাপমাত্রার উপরে যদি তুমি যতই চাপ প্রয়োগ করো, ওইটা তরলে হবে না। বাট এমন একটা তাপমাত্রা যেখানে এসে তুমি চাপ প্রয়োগ করলেই তরলে পরিণত হবে। সো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সেই ভ্যালুটা কত? না, তোমার কমেন্ট দেরিতে যায় না। সাম্মি, 31। গুড। সো এই যে মুখস্থ ব্যাপারগুলা, এই মুখস্থ ব্যাপারগুলো একটু পইরো, এখান থেকে অনেক মুখস্থ ব্যাপার স্যাপার আসবে।
সো এইখানে আরো কয়েকটা জিনিস আছে, এই যে সংকট চাপ 72.9 মুখস্থ কইরো। আর এইখানে উৎক্রম তাপমাত্রা আছে হিলিয়ামের ক্ষেত্রে -240, আর হাইড্রোজেনের ক্ষেত্রে -80। তো তোমরা একটু এই জায়গাগুলো একটু খেয়াল করবা। তোমাদের এখানে জুল থমসন প্রভাব থেকে তেমন কোশ্চেন আসে না, বাট মাঝে মাঝে এখান থেকে হুবহু দিয়ে দেয়। তোমার দেখা যায় যে গ্যাসরে যদি অধিক চাপে সংকুচিত করে আবার ছেড়ে দাও, তখন হচ্ছে তাপমাত্রা হ্রাস পায়। সো ওইখান থেকে আমাদের উৎক্রম তাপমাত্রার ব্যাপারটা আসবে। লেইটে আসে কেন এটা আমি জানি না। তুমি, আমি খুব দ্রুত যাইতেছি, এটা মনে হয় হইতে পারে। সম্রাট কি হয়েছে বুঝি নাই। ও, এইচএসসি 24-এর কমন পড়ে না? হ্যাঁ, এইচএসসি 24 হচ্ছে গিয়ে একটা অথর্ব ব্যাচ। ওরা হচ্ছে গিয়ে, আমি আসলে এইসব বিষয়ে কথাবার্তা বলতে চাই না। নির্লজ্জ বেহায়া যাইয়া হচ্ছে গিয়ে পরীক্ষা পিছায়, মানে মানে কয়দিন আগেও স্লোগান দিছে কোটা না মেধা, কোটা না মেধা স্লোগান দিয়েই হাসিনা পালানোর পরেই তারা হচ্ছে গিয়ে পরীক্ষা পিছাইছে। এদের মতো নির্লজ্জ বেহায়া কেমিস্ট্রি পরীক্ষা দেয় নাই। সো আমি এই জন্য গত বছর এই লাইভ ক্লাসই নিতে পারি না। ওকে, আর কথা বলো না সম্রাট, লজ্জা থাকলে আর কথা বলো না, লজ্জা থাকলে কথা বলো না। এরপরে আসো কিছু মুখস্থ ব্যাপার, মুখস্থ ব্যাপার দেখি কে কে পারো। সিওডি এর গ্রহণযোগ্য মান কত? সিওডি বাদ দাও, 24 নিয়ে কথাবার্তা বলার রুচি আমার নাই। বলো। সিওডি বিওডি এই ভ্যালুগুলো আমার একটু জানতে হবে, কাজ এগুলো আসতেছে এক্সামে। সো এই ভ্যালুগুলো আমরা, বলো। হাসান চলে আস, হাসান এই ফাওয়াল আপ না করে ক্লাসে থাকো, ফাওয়াল আপ না করে ক্লাসে থাকো। বলো। পূর্ণ বলতেছে যে 10। 10 আমরা দেখি। দেখো এখানে ভ্যালুগুলো দেয়া আছে, সবগুলো ভ্যালু একটু মুখস্থ করে ফেলবা। পিএইচ, তারপর হচ্ছে গিয়ে বিওডি, তারপর হচ্ছে সিওডি, তারপর হচ্ছে টিডিএস, এটাও পিপিএম। সো সবগুলাই হচ্ছে গিয়ে আমরা একটু মুখস্থ করে ফেলবো। সো দ্য অ্যান্সার ইজ 10। ওকে, ফয়সাল চলে আসছে, জাহিদও বলতেছে 10। তোমরা তো সবই পারো, সবই পারো। সো তারপরে আমরা দেখবো কি অবস্থা। এরপরে আসো পানির ক্ষরতা। তোমরা জানো যে পানির দুই ধরনের ক্ষরতা থাকে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। এই কোশ্চেনটা একটু বলো, পানির এই ক্ষরতা থেকে প্রশ্ন আসতে পারে। হার্ডনেস অফ ওয়াটার, অনলি 25 ইজ রিয়েল। হ্যাঁ, 25-এর সবাই ভালো, 25 বাচ্চা কাচ্চা সব ভালো। সো প্লিজ টেল মি টেম্পোরারি হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেসটা কি এটা একটু আমারে বলো, আমরা একটু কথাবার্তা বলি। আমি এই চ্যাপ্টারটা শেষ করে আমরা কিন্তু চ্যাপ্টার 3-তে যাব। চ্যাপ্টার 3-তে আমরা অনেক ম্যাথ ট্যাথ করবো, প্লাস মুখস্থ টাইপ জিনিসপত্র করব। আর তোমরা সালফেট বলছো, সালফেট বলছে কয়েকজন, সালফেট বলতেছে। আমি একটু তোমাদেরকে বলি, বুঝাই বলি যে টেম্পোরারি বা অস্থায়ী যেটা, এটা হচ্ছে কি যে তুমি হিট দিলেই চলে যায়। সো সালফেট, কয়েকজন সালফেট বলছো। আচ্ছা আমি দেখাইতেছি, দেখো এখানে বলা আছে অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম 2+ এর ক্লোরাইড হইতে পারবে। এটা হচ্ছে, এই সরি এখানে একটু কাইটে দাও, অস্থায়ী না, এটা হচ্ছে স্থায়ী, এই যে এটা কাটা যাবে। স্থায়ী ক্ষরতা হচ্ছে এগুলা, আর অস্থায়ী ক্ষরতা হচ্ছে, ফাতেমা তাসিন ও বলছে খ সালফেট। সবাই সালফেট বলছো কেন একটু বলো তো। এটার অ্যান্সার হবে বাইকার্বনেট। একটু খেয়াল করো, এখানে আছে, এটা একটু খেয়াল করো, আমি দুইটাই অস্থায়ী লিখছিলাম। মনে রাখবা যে অস্থায়ী গুলো যেগুলো হচ্ছে হিট দিলেই চলে যাবে তোমার বাইকার্বনেটের ক্ষেত্রে। 24-এর সবাই আনফলো করো, ধন্যবাদ করো। 24-এর সবাই আনফলো করো, সমস্যা নাই, তোমাদের এখন আর কেমিস্ট্রি লাগবে না। এই তোমাদের কি কোনো কনফিউশন আছে নাকি? বাইকার্বনেট, গুড, এইবার ঠিক আছে, ফাইনালি একজন পাওয়া গেছে যে বাইকার্বনেট। মনে রাখবা যে স্থায়ীর জন্য হচ্ছে ক্লোরাইড সালফেট লবণ, আর অস্থায়ীর জন্য হচ্ছে বাইকার্বনেট লবণ। সো ভেরি গুড। তো এই হচ্ছে ঘটনা। এরপরে আসো তোমাদের এইখান থেকে, এইটা খুব ইজি, এইটা খুবই ইজি। এটা তোমরা পারবা, যে আমাদেরকে বলা হয় যে আদর্শ গ্যাস সমীকরণ
4 গ্রামের জন্য N = W/M, 4/2, 2 মোল। অর্থাৎ তুমি এন এর জায়গায় 2 বসাই দিবা, PV = 2RT। আর এই বাস্তব গ্যাস সমীকরণ থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, বাস্তব গ্যাস সমীকরণ থেকেই কোশ্চেন আসতে পারে। সো এইখানেও তোমাদের একই রকম কোশ্চেন আসে যে বাস্তব গ্যাস সমীকরণ কোনটা, তোমরা জাস্ট এন বসাবা। সো এন এর ক্ষেত্রে তুমি যে কোনো ফর্মুলা বসাইতে পারো, W/M বসাইতে পারো, N/Na বসাইতে পারো, V/Vm বসাইতে পারো। সো যে কোনো ফর্মুলা বসাইতে পারো। গুড। অনেকেই বলছো 3 গ গ গ। তো এইটা আমি কেন দিলাম, এটা কমন কোশ্চেন, বাট তারপরও তোমাদেরকে একটু জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য যে তোমাদের আদর্শ গ্যাসের জন্য বলতে পারে, বাস্তব গ্যাসের জন্য বলতে পারে। এবারে আসো আমরা পরের কোশ্চেনে চলে যাব। এইটা একটু বলো সবাই, এইটা একটু আমি তোমাদের কাছে জানতেই চাই, বলো এইটা একটু বলো। বাস্তব গ্যাস সমীকরণে যে ভ্যান ডার ওয়াল ধ্রুবক, এই ভ্যান ডার ওয়াল ধ্রুবকটা কি আসলে, ভ্যান ডার ওয়াল ধ্রুবকটা দ্বারা এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, এটা একটু বুঝবা। তো তোমাদেরকে, তোমরা এটা একটু অ্যান্সার বলো, তারপর আমি বলতেছি কাহিনী। এটা একটু সবাই অ্যান্সার বলো বাচ্চারা। এখানে তোমাদের জন্য আলাদা করে অনেক ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখলে তোমরা হয়তো এই টাইপের অনেক কিছুই পেরে যাবে আর কি। ওকে, বলো। একটু অ্যান্সার করো, তারপর আমি একটু তোমাদের সাথে গল্প করে আমরা আর একটা অধ্যায় শুরু করব। গ দিয়ে আবার প্রশ্নবোধক? জাহিদ, তোমার কথা বুঝি নাই। 7 দিন পরে মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে না কে বলছে? আচ্ছা, আমরা একটু তোমাদেরকে বলি যে তোমরা যদি সমীকরণটা জানো, আমি এইখানে তোমাদেরকে বি এর এককটা বলে দিছি, দেখো। এই যে N²A, এটা মূলত একটা চাপের পার্ট। সো N²A/V², এই পুরো অংশটাকে যদি এটিএম চিন্তা করো, তুমি তুমি এসআই এককেও চিন্তা করতে পারো, তখন কিন্তু নিউটন মিটার ইনভার্স চিন্তা করবা। আসতেছি সেদিকে। এসআই এককেও চিন্তা করতে পারো। তা আমরা যদি এইটাকে এটিএম চিন্তা করি, তাহলে এ হবে কি, এটিএম × V² × N², অর্থাৎ এনটা নিচে চলে যাবে না, ইনভার্স হবে, ইনভার্স। সো এটিএম লিটার স্কোয়ার মোল 1/2। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বি এরটা তো বলেই দিলাম। আর এটা যদি তুমি এসআই এককে করতা, নিউটন পার মিটার, তারপরে ভি এর ক্ষেত্রে দিত মিটার কিউবের উপর স্কোয়ার 6, আর হচ্ছে তোমার মোল 1/2। সো আলটিমেটলি থাকতো N/m², মোল 1/2। আরো ভাঙলে নিউটন মিটার যদি করো, এদিকে মিটার কিউব, মোল 1/2। নিউটন মিটার হচ্ছে জুল, মিটার কিউব মোল 1/2, অনেক কিছুই থাকতে পারে। ওকে। ও, এসবি, এসবি এটা তো গ্যাসের চ্যাপ্টার রে বাপ। গ্যাসের চ্যাপ্টার, গ্যাসের চ্যাপ্টারে তো আর এখানে তো আর এটা থাকবে না, কথা বোঝো না, গ্যাসের না। এখানে তো আর ওটা হচ্ছে সলিউশনের ক্ষেত্রে, এটা গ্যাসের ক্ষেত্রে। সো দেখো, তোমরা একটু আমাকে বলো যে তোমাদের কি অবস্থা। তো এই একক টেকক গুলো একটু বুঝো, একক টেকক গুলো একটু বুঝো। ওকে, এর পরের কোশ্চেন এইটা বলো, এইটা সবাই একটু বলো, এইটা একটু সবাই বলো। কোনটা কি করছি? এসআই তে কি করলেন স্যার এইটা? আচ্ছা, আমি একটু ব্যাকে যাব। এসআই তে করছি কি, যে দেখো, তোমার তো এইখানে চাপের একক হবে প্যাসকেল, আই মিন নিউটন পার মিটার স্কোয়ার। আর এখানে যেহেতু ভি স্কোয়ার আছে, মিটার কিউবের উপরে
তুমি হচ্ছে স্কোয়ার করবা। ওকে। এসআইতে কি ভুল হয়েছে ক। এসআইতে কোন জায়গায় ভুল হয়েছে বল। জুল মোল ইনভার্স টু হয় কেন? এখানে তো মিটার ফোর আছে। মিটার ফোরটা কই যাবে? মন মেজাজ অনেক ভালো আছে, মন মেজাজ প্রচুর ভালো আছে। মোল ইনভার্স টু কেন? আমার মিটার কিউব কই যাবে? আমি আবার ভাঙে দেখাই। এরা অত্যাচার করে কেন আমার সাথে? দেখো, এস আই, তাইলে চাপ, এই যে এটিএম, এটিএম, এটিএম এর জায়গায় হবে নিউটন মিটার ইনভার্স টু ইনটু ভি এর জায়গায় মিটার কিউব তার উপরে স্কোয়ার, এরপরে হচ্ছে মোল ইনভার্স টু। এখন আমি করলাম কি, নিউটন, এখানে আছে ইনটু মিটার ইনভার্স ইনটু মিটারের উপরে ছয় ইনটু মোল ইনভার্স টু, তাইলে আমার থাকে নিউটন মিটারের উপরে ফোর ইনটু মোল ইনভার্স টু। আমি করছি কি, নিউটন আর মিটারে একসাথে নিয়ে আসছি, কিউবটা আলাদা করে রাখছি। ওকে, এইটুকুর পরিবর্তে জুল লিখছি। এখন আরো কাটাকাটি করা গেলে করো তুমি কাটাকাটি। খাতায় ঘোড়ার ডিম লেখা আছে। এবার বলো, এইটা বলো, ওইটা বাদ দাও। এইটা বলো, এইটা একটু বলো। এইটা তোমাদের অনুবন্ধী অ্যাসিড ক্ষারক থেকে একটা প্রশ্ন আসে। তো তোমাদেরকে বলা হয়েছে যে একটা অ্যাসিড আছে যার অনুবন্ধী ক্ষারক লাগবে, এটা একটু বলো কুইক। তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই। দেখো, তুমি মনে রাখবা, এইচ যদি বাদ দাও কোনো কাজ থেকে, মানে একটা অ্যাসিড থাকবে, অ্যাসিড থেকে এইচ বাদ দেয়া যায়। অ্যাসিড থেকে যদি এইচ বাদ দাও তাইলে হবে অনুবন্ধী ক্ষারক। আর এইচ যদি যোগ করো, আমি একটু বুঝাই দিই। ধরো এইচ সিএল আছে, এইচটা যদি বাদ দাও তাইলে হবে সিএল মাইনাস। তাহলে এইচ বাদ দিলে হবে, এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। সহজ বুদ্ধি। আর মনে করো এখানে এনএইচ থ্রি আছে, তুমি যদি এইচটা যোগ করো, এইচ প্লাস আর কি, এইচ বলতে আসলে এখানে এইচ প্লাস, তাহলে এটা হবে এনএইচ ফোর প্লাস, অনুবন্ধী এসিড। সো যে কোনো কিছুর ক্ষেত্রে যখন তোমাকে আমি বলবো, এখন দেখো এইখানে এই যে পানির মধ্যে এইচ আছে, ছয়টা পানি আছে, তো সেই ক্ষেত্রে কি হবে বলো। খ বলছে, জাহিদ বলছে খ। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমার ছয়টা পানি এখানে। তো আমরা যদি চিন্তা করি যে এই যে পানি এইচ টু ও, তুমি যদি একটা এইচ বাদ দিয়ে দাও, তখন কিন্তু ও এইচটা মাইনাস হয়ে যাবে। ও এইচটা হয়ে যাবে মাইনাস, তার মানে এখানে কিন্তু আমার পানি আরো পাঁচটা থাকতেছে, পাঁচটা পানি থাকতেছে। আর এইখানে ওএইচ মাইনাসের কারণে, ওএইচটা যেহেতু মাইনাস হয়, এই কারণে কিন্তু আমার টোটাল চার্জ ছিল থ্রি প্লাস, সেটা হয়ে যাবে টু। সো এইটা একটা ভালো কোশ্চেন ছিল, এইটা একটু আমরা খেয়াল করব। আমরা এটা হচ্ছে উত্তর। তো তোমরা, আমার মেয়ে বাচ্চারা এত পারবে না, ছেলে বাচ্চারাও পারে, মেয়ে ছেলে নারী পুরুষ সমান। সো এখানে কোনো ইয়া নাই। তো তোমাদেরকে বলি যে এই যে সহজ একটা বুদ্ধি, আরো আরো কয়েকটা জিনিস আছে, এই দুইটা জিনিস একটু জানি না রাখো। এইচ এসও ফোর মাইনাস, সিও থ্রি মাইনাস, এগুলো কিন্তু উভধর্মী। সো তোমাদেরকে যে বুদ্ধিটা বললাম, যে যে কোনো কিছুর, ধরো তোমারে বললাম আমি যে আমার কাছে আছে যে এইচ এসও ফোর মাইনাস, এইটার অনুবন্ধী ক্ষার, এইটার অনুবন্ধী ক্ষারক কোনটা, কি বলছি, হাইড্রোজেন বাদ দিয়ে দিবা। তাহলে একটা এইচ প্লাস বাদ দিলে এখানে এসও ফোর টু মাইনাস হবে। সো এইটা হবে। তো এইরকম করে
সহজ বুদ্ধি, অনুবন্ধী অ্যাসিড ক্ষার বললে এইচ বাদ দিলে ক্ষারক, এইচ যোগ করলে অনুবন্ধী অ্যাসিড, কারণ এইচ চলে আসতেছে পরে দিতে পারবে। তো এই হচ্ছে কি আমাদের ঘটনা। তো আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। তো পরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেনটা একটু তোমরা বলো। কোন অনুবন্ধী ক্ষারকটি সর্বাধিক সবল? বলো, এইটা একটু বলো। অনুবন্ধী ক্ষারক কোনটা সবল? একটু বলো। তোমাদেরকে আমি ক্লু দেই, অ্যাসিড যদি সবল হয় অনুবন্ধী ক্ষার হবে দুর্বল, অ্যাসিড যদি দুর্বল হয় অনুবন্ধী ক্ষার হবে সবল। সো এই যে দেখো, এইখান থেকে একটু অ্যান্সার করো। এই প্রত্যেকটা অ্যাসিড ছিল, আমি একটু বইলা রাখি, তোমাদেরকে একটু হেল্প করি। এইটা ছিল পারক্লোরিক অ্যাসিড, HClO4। এইটা ছিল H2SO4। এইটা ছিল HNO3। এইটা ছিল H2CO3। ঘ, পূর্ণ বলতেছে ঘ। আমরা একটু খেয়াল করব, এইটা 7+, এইটা 6+, জারণ মান এটা 5+, এইটা হচ্ছে গিয়ে 4+। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কম হলে আর তোমার অ্যাসিডটা দুর্বল হয়। আর আমরা সবাই জানি কার্বনিক অ্যাসিড সবচেয়ে দুর্বল। সো যেহেতু কার্বনিক অ্যাসিডটা সবচেয়ে দুর্বল অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারকটা হবে সবচেয়ে সবল। তো এইরকম তোমরা একটু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, এই টাইপের কোশ্চেন অনুবন্ধী অ্যাসিড ক্ষার। এখন তোমরা আমাকে বলো এই চ্যাপ্টারে, আমি একটু তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি, তারপর নতুন চ্যাপ্টার ধরবো না। এই চ্যাপ্টারে তোমাদের আর কি কি জায়গায় কনফিউশন আছে? গ্রাফে ফারজানা আসছে, বলো গ্রাফে আর কোনো কনফিউশন আছে কিনা। হুম, 24 স্বর্গে 25 মর্গে, এখন পরীক্ষার হলে। আচ্ছা বাচ্চারা, তোমরা একটু বলো যে আমি আসলে চেষ্টা করলাম যে এই যে টপিক গুলা থাকে, মোটামুটি সব টপিক গুলা এখানে কাভার করলাম। তো তোমাদের যেহেতু এখানে 4টা অধ্যায় আছে, মিনিমাম 6টা বা 4টা 5টা কোশ্চেন এখান থেকে থাকবে, যেহেতু অর্গানিক থেকে বেশি থাকবে। অর্গানিকের উপর আমি আলাদা ক্লাস নিব, অর্গানিকের উপর আমি আলাদা ক্লাস নিব, অসুবিধা নাই। বাট তোমরা একটু আমাকে বলো যে তোমাদের লুইস অ্যাসিড, লুইস ক্ষারকটা একটু আরেকবার বলেন। গুড, আচ্ছা। ও ভালো একটা কথা বলছে, শাম্মী বলতেছে লুইস অ্যাসিড লুইস ক্ষারক। এইখান থেকে কোশ্চেন আসে, ঠাড়া মুখস্থ করে ফেলবা উদাহরণগুলা। দাঁড়াও, এরকম আরো কোনো থাকলে বলো। আচ্ছা, জাহিদও বলছে লুইস অ্যাসিড, লুইস। ওকে, মনে রাখবা লুইস অ্যাসিড হইছে ইলেকট্রন দান করে, ওই উল্টা বলছি, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করবে। এখন খেয়াল করো, কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? যার ইলেকট্রনের ঘাটতি আছে। ধরো তোমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দেখো এটা আমরা জানি অষ্টক অসম্পূর্ণ। আবার BF3, এরকম যাদের অষ্টক অসম্পূর্ণ আছে, এরা হচ্ছে কি আমার ইলেকট্রন গ্রহণ করতে পারে। ধরো, সরি BF3 বলতেছি কিন্তু লিখতেছি BF4। BF3 খেয়াল করো, এই BF3 কিন্তু এই যে ফ্লোরিন, এর থেকে মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করেও কিন্তু BF4- এটা হয়। সো এইখানে কিন্তু BF3 ইলেকট্রন গ্রহণ করতেছে। আর একটা জিনিস, আমার যে ক্যাটায়ন গুলা আছে, যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ, এরা হচ্ছে দেখো লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারবে। ঠিক আছে? তো সিম্পলি আর আরো কিছু উদাহরণ আমি বলি, যে FeCl3, SO3, এগুলো সব লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কারা? যারা ইলেকট্রন দান করবে, দান করে। দান করার জন্য কি করা লাগবে? মুক্ত জোর থাকবে এদের মধ্যে। কি থাকবে? মুক্ত জোর। মুক্ত জোর কার মধ্যে আছে? NH3-র মধ্যে আছে। মুক্ত জোর কার মধ্যে আছে? পানি।
যদিও পানি কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করতেছে, আবার আবার বিশুদ্ধ পানিরে বলি নিরপেক্ষ। এখানে ঝামেলা আছে। আবার তোমার হচ্ছে গিয়ে এই যে হাইড্রাজিন, ওকে, এরকম যাদের মধ্যে মুক্ত জোর আছে, আর যে অ্যানায়ন গুলো আছে, অ্যানায়ন মানে কি, ও কিন্তু আমার চাইলে ইলেকট্রন ছাইরা দিতে পারবে। ওকে, জিএফ বিএফ উদাহরণ শুরু হয়ে যাবে, আসছে আর একজন। আমার এইসব ফাও কাজের সময় নাই। পৃথিবীতে কোনো জিএফও নাই, পৃথিবীতে কোনো বিএফও নাই। এই সাম্মি বলো, ক্লিয়ার? বলো বলো বলো। আচ্ছা, শর্টকাটের কথা হয়েছে খুবই সোজা। তোমাদেরকে একটা কথা বলে, আমি সিকিউ নিয়ে আলাদা ক্লাস নিব। তোমরা ফিজিক্স পরীক্ষা যেহেতু দিছো, তোমরা বুঝতে পারতেছো যে কোশ্চেন কিন্তু একটু, এবং তোমাদের আমি জাস্ট টপিক গুলো ধরে ধরে বললাম এইখানে কিন্তু। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারে অনেক ফর্মুলা আছে। আমি একটু বলি, কথাটা একটু বলি, কেন বলতেছি দেখো। এই ফর্মুলা গুলা থেকে একটু মনে রাখো, বড় বড় ফর্মুলা গুলা। অর্গানিক এমসিকিউ নিয়ে দেখো, এই যে ডি ইকুয়াল টু পিএম বাই আর টি, এইখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো দেখো, ডি এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক। ডি এর সাথে এই যে এই সম্পর্কগুলা কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক, এই ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্কগুলো আমাদেরকে একটু জানতে হবে। কারণ আমি যদি তোমাদেরকে বলি যে বলো, আমি তাপমাত্রা বাড়াই দিছি, কোন জিনিসের তাপমাত্রা বাড়াইছি, ঘনত্ব কি হবে, এরকম বললাম যে তাপমাত্রা দ্বিগুণ করছি, তাপমাত্রা করছি দ্বিগুণ, ঘনত্ব কি হবে। তো তুমি যদি এই সম্পর্কটা জানো, সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক। ওকে, সো তোমরা একটু আমাকে বলো যে এইখানে যে আমি কোনো জিনিসের তাপমাত্রা বাড়াই দিলাম, তাপমাত্রা দ্বিগুণ করে দিলাম, তাপমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে ঘনত্ব কি হবে। তো তুমি জানো, সিম্পলি একটু বুদ্ধি শেখো। তাপমাত্রা বাড়লে তো আমার আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়লে কি কি বাড়বে, আয়তন বাড়বে, আর আয়তন বাড়লে ঘনত্বটা কি কমবে। সো আমার যদি তাপমাত্রা দ্বিগুণ হয়, তাহলে ঘনত্ব আমার কমে যাবে, অর্থাৎ এটা অর্ধেক হয়ে যাবে। সো এই জায়গাগুলো, অর্থাৎ তুমি প্রত্যেকটা ফর্মুলা, আমি বলবো যে প্রত্যেকটা ফর্মুলা থেকে তুমি দেখো, আমি তোমাদেরকে সব সময় বলি যে তুমি যদি পিভি ইকুয়াল টু এনআরটি জানো, এইখানেই কিন্তু সব ফর্মুলা আছে। অনেক সময় আমরা বলি সমভর সম আয়তন, আগে তুমি সম্পর্কটা লিখবা, যেটা যেটা কনস্ট্যান্ট ওইটা এটা কাটাকাটি করে দিবা। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমাকে বলো যে পরিবেশ রসায়নের আর কোন জায়গায় তোমাদের কনফিউশন আছে কিনা, যে স্যার আমরা প্যাচ ট্যাচ লাগাই ফেলতে পারি। বলো 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 বলো। তোমাদের কোনো টপিক যদি না থাকে, আমি মানে যেটা বলবো, তোমাদের প্রত্যেকটা সূত্র, এই সূত্রের সম্পর্কগুলো সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এইটা একটু ইজিলি মাথায় রাখো। আর এইখান থেকে ওই দ্বিগুণ তিন গুণের ম্যাথ গুলো একটু খেয়াল রাখো। আশা করি তোমরা পারবা। আর ওই যে ব্যাপনের হারের যে একটা আছে, এটা মধ্যবর্তী দূরত্ব, এটা যেহেতু সিকিউতে আসে, এটা তোমরা জানো আর কি। সো এটা এমসিকিউতেও আসতে পারে আর কি। ওকে, আসো আমরা একটু পরের চ্যাপ্টারে যাই। সো পরের চ্যাপ্টারে বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ম্যাথ আসবে। পরের চ্যাপ্টারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ম্যাথ আসবে। তো তোমরা একটু কিছু ফর্মুলা টর্মুলা আছে, এগুলো একটু খেয়াল রাখো। তোমরা যারা যারা আছে একটু রেসপন্স করো, আর যারা পরে দেখবা তারাও এইখান থেকে অনেক তথ্য পাবা। সো একটু খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো তোমরা একটু আমাকে বলো। প্রথম কোশ্চেনটা যদি আমি বলি, খুবই মুখস্থ টাইপের কোশ্চেন, এগুলো আমি দেওয়ার কারণ হচ্ছে এগুলো তোমরা জানো, আমি জানি, কিন্তু তারপরেও এগুলো জাস্ট একটু প্র্যাকটিসের জন্য দেয়া। তো এটা একটু বলো, তোমরা আমাকে বলো, এটা সবচেয়ে ইজি কোশ্চেন। কুইক, অপশন বলো, এবিসি দিয়ে দাও তাইলে হবে। দেখি কে কে বলতে পারো। সম্রাট কথা বলো না, পারলে আনসার দাও। ওকে, আমরা চ্যাপ্টার থ্রিতে দেখতে যাচ্ছি, আমরা চ্যাপ্টার থ্রি।
বলো বাচ্চারা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মুখস্থ। তোমরা জানো যে যাদের ঘনমাত্রা দীর্ঘদিনে কোনো চেঞ্জ টেঞ্জ হবে না আর কি, প্রাইমারি। কেউ পারো না? পূর্ণ গেল কোথায়? সামনে চলে আসছো এগুলো জানো, আমি জাস্ট এমনিতেই আমি দিচ্ছি। সো এটা আমি জানি তোমরা পারো। এখানে লেখা আছে, উদাহরণগুলো একটু পড়া যাও, উদাহরণগুলা পড়া যায় একটু ভালো করে। এরপরে আসো এই কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলো তোমাদের একটু ভুল হয়, এই জায়গাগুলো একটু খেয়াল করো। এই কোশ্চেনটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে মিথানোইক অ্যাসিড আর এনএওএইচ, তোমরা জানো যে মিথানোইক অ্যাসিড হচ্ছে কি একটা মৃদু বা দুর্বল অ্যাসিড, আর এটা হচ্ছে সবল। সো দুর্বল অ্যাসিড সবল ক্ষার। আমাদের এই ক্ষেত্রে আমরা কি নির্দেশক ব্যবহার করব, এই নির্দেশকের ব্যবহারগুলো একটু তোমাদেরকে বলে রাখি, একটু খেয়াল করো। কমেন্ট তো আইসে রে বাপ, কমেন্ট তো পড়ছে যাই। সো দেখো, যেটা বলতেছি একটু খেয়াল করো তোমরা, একটু খেয়াল করো যে আমরা যখন দুর্বল নিব আর সবল নিব, সেই ক্ষেত্রে যে লবণটা হবে সেই লবণের আর্দ্র বিশ্লেষণ করলে এটা ক্ষারধর্মী হবে। এটা একটা ক্ষারধর্মী লবণ হবে যার পিএইচ হচ্ছে গিয়ে 7-এর চাইতে বেশি। অর্থাৎ আমরা এমন নির্দেশক ব্যবহার করব যেই নির্দেশকের পিএইচ 7-এর চেয়ে বেশি, যেই নির্দেশকের পিএইচ 7-এর চেয়ে বেশি। পূর্ণ গ বলছো, জাহিদ বলছে ফেনপথেলিন। সো আমরা একটু দেখি, দেখো এখানে কিন্তু সব দেয়া আছে। তো তোমরা একটু মনে রাখবা যে যে কোনো তীব্রর ক্ষেত্রে, তীব্রর ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ যা মন চায় তাই আমরা ব্যবহার করতে পারি। মৃদু অ্যাসিড তীব্রর ক্ষেত্রে আমরা দেখব পিএইচ যদি গ্রেটার দ্যান 7 থাকে, যেগুলো পিএইচ হচ্ছে গ্রেটার দ্যান 7, আর এইটার ক্ষেত্রে হচ্ছে পিএইচ লেস দ্যান 7। তো এই জিনিসগুলো তোমরা কোনটা মৃদু কোনটা তীব্র কে বলছো? আচ্ছা, ওকে, সি ফেনপথেলিন, অ্যান্সার ইজ সি ফেনপথেলিন। তো এইটা তোমাদের খুবই কমন একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো একটু পড়বা। এরপরে আসো মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে, যে কোনো নির্দেশকের ক্ষেত্রে তোমরা জানো যে অম্লীয় দ্রবণে এক রকমের কালার দেখায়, আবার তোমার ক্ষারীয় দ্রবণে এক রকমের কালার দেখায়। তো তোমরা একটু আমাকে বলবা যে এই যে মিথাইল অরেঞ্জ, এই কালার গুলা, পিএইচ রেঞ্জ গুলা, এখান থেকে কোন নির্দেশক, কালার কেমন, পিএইচ রেঞ্জ, এই প্রত্যেকটা জিনিস একটু পড়বা। মাঝে মাঝে কিন্তু এটা গ্রাফ থেকে দেয়, এটা কিন্তু মাঝে মাঝে অনেক সময় গ্রাফ দেয়। ধরো আমি এরকম দেই তোমাদের সাথে, দেখো এটা ধরো 0, এটা হচ্ছে 7, এটা মনে করো 14, এরকম। তো আমার যদি ব্যাপারটা এরকম আসে, মানে দেখো এটা কিন্তু 7-এর উপরে। সো ওই গ্রাফ দেখে তোমাকে বুঝতে হবে 7-এর উপরে নাকি 7-এর নিচে। সো এই পয়েন্টগুলো অনেক সময় কিন্তু পিএইচ দিয়ে দিয়ে দিবে, এটা একটু খেয়াল করবা। খ, প্রশ্নবোধক। একজনে বলছে লাল, সামি বলছে লাল। আমরা দেখো এখানে চার্ট দিয়ে দিছি, তো তোমরা যখন পিডিএফটা পড়বে এখানে সব আছে, পিএইচ আছে দেখো। মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড সেম। পিএইচ পরিসরগুলো একটু মনে রাখো। তো এগুলো যেহেতু তোমার এক্সাক্ট মানগুলো একটু তোমরা মুখস্থ করে ফেলতে পারলে ভালো। ফারজানা বলছে হচ্ছে, আর একজন আসছে গোলাপি। গোলাপি কেন তোমার মনে হইলো? আরো দেখো, এইটা হচ্ছে ওই যে গোলাপি, আর হাজারি স্যারের বইয়ে লিখছে লালচে বেগুনি। হাজারি স্যারের বইয়ে লিখছে লালচে বেগুনি, এইটা একটু তোমরা খেয়াল করবা। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের নির্দেশক থেকে মোটামুটি একটা কোশ্চেন আসার চান্স থাকে। সো আমি সব এক জায়গায় করে ফেলছি, এটা দেখে তোমরা সব মুখস্থ করে ফেলবা। গট ইট? আশা করি এগুলো বুঝবা। এরপরে আসো, কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল? সহজ কোশ্চেন, বলো কোনটা তাপমাত্রার উপরে নির্ভরশীল? বলো বলো বলো। বাচ্চারা, কোনটা তাপমাত্রার উপরে নির্ভরশীল? সবই খাতায় থাকে না। দেখো আমাদের মনে রাখতে হবে যার সাথে আয়তনের সম্পর্ক আছে,
যার সাথে আয়তনের সম্পর্ক আছে। দেখো মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ নিজের মোল বাই মোট মোল, আয়তনের কোনো সম্পর্ক নাই। আবার মোলালিটি হয়েছে ভর। দেখো মোলালিটি, খেয়াল করো এই জায়গাটায় যাতে ভুল না হয়, খেয়াল করো মোলালিটি, মোলালিটি হয়েছে মোল পার কেজি দ্রাবক, মোল পার কেজি দ্রাবক, অর্থাৎ ভর, যেখানে ভরের সাথে সম্পর্ক সেইটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে ইয়া হবে না। আর নর্মালিটি, তোমরা যদি জানো যে নর্মালিটি হচ্ছে এন ইকুয়াল এস ই, আর এস যেহেতু তোমরা জানো ডাব্লিউ ইন্টু 1000 বাই এম বি, এই বিটা অবশ্যই এম এল এ। তো এখানে আবার ই আছে তুল্য সংখ্যা। তো এইটা কিন্তু তোমাদের এন ইকুয়াল এসি, এইখান থেকে মাঝে মাঝে নর্মালিটি আসতে পারে, যদিও তোমাদের বোর্ডের সিলেবাসে নাই। আর এই যে শতকরা বলছি ডাব্লু বাই ডাব্লু, কিন্তু যদি এরকম হইতো শতকরা ভি বাই ভি নির্ভরশীল, যদি বলতো শতকরা ডাব্লু বাই ভি, সো আমাদের অ্যান্সার ইজ নর্মালিটি। ওকে, যারা মোলালিটি বলছো ওটা মোলারিটি না, মোলারিটির সাথে এই যে মোলারিটি আর মোলালিটি একটু কনফিউজ হইও না, ঠিক আছে? সো এগুলো একটু বুঝো, কারণ এই মুখস্থ জিনিস ভুল করো না, এই জিনিস পারা উচিত। এবার আসো, এটা দেখি কেমন পারো। সমভর বিশিষ্ট, ভর সমান আয়তন বেশি, তোমাদেরকে একটা কথা বলছিলাম, যার মোল বেশি তার সবকিছু বেশি। তো যেহেতু সমভর বলছি, সমভর, ধরো 1 গ্রাম, এটা 1/32, 1/28, 1/71, 1/2, যার মোল বেশি, এই যে মোল বেশি, সবকিছু বেশি, মোল বেশি, অণু বেশি, মোল বেশি, আয়তন বেশি। সো আমরা এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এর দিকে যাব। এটা একটু অ্যান্সার বলো, সমভর বিশিষ্ট নিচের কোনটা প্রমাণ অবস্থায় বেশি আয়তন দখল করবে? পারবা? এনিওয়ান? হাইড্রোজেন ইজি, এগুলো তোমরা পারো। সো তোমরা এই বেসিক কোশ্চেন গুলো একটু দেখো যে তোমাদের। আর এমনিতে অণুর সংখ্যা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, অণু পরমাণু যা চায় না কেন, আগে মোল বাইর করো, আগে মোল বাইর করো, তাইলে পারবা ইনশাল্লাহ। দুই কি আবার? দুই নাই কিছু। ওকে, তো আমার মনে হয় যে তোমরা এটা পারলা। ঘ, ঘ। ওকে, সো ভেরি গুড। তো তোমরা এই জায়গাগুলো আয়তন বা অণুও বলতে পারতাম। আবার তোমার হচ্ছে গিয়ে এই জায়গা থেকে আর একটা কোশ্চেন তোমাদেরকে করে যে অণু কতটি থাকে, এগুলো তোমরা পারো, সেই ছোটবেলার জিনিস, এগুলো নিয়ে আমার প্যারা নাই। তো ওকে, এইটা একটু আমি তোমাদেরকে দেখাইতে চাই। এই টাইপের জিনিসগুলো আসলে, বিক্রিয়া আসলে তোমরা একটু জ্ঞানজাম করে ফেলো। আমি তোমাদেরকে একটু বলি, কয়েকটা বিক্রিয়া একটু মুখস্থ করবা যেগুলো তোমাদের একটু আসে। কি সুবিধা, একটু খেয়াল করে এখান থেকে একটু তোমরা মনোযোগ দিও। ওকে, দেখো কাহিনী দেখো। তুমি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে দিবা হিট। ওকে, হবে ক্যালসিয়াম অক্সাইড, হবে কার্বন ডাই অক্সাইড। খালি মনে রাখবা এইটা 1 মোল, এইটাও 1 মোল, এইটাও 1 মোল, অর্থাৎ প্রত্যেকটা ওয়ান ওয়ান হবে। অর্থাৎ এই যে দেখো 50 গ্রাম, 50 গ্রাম মানে কত, 50/100, তার মানে 0.5 মোল। তাহলে এইটা যদি 0.5 মোল হয়, এইটাও হবে 0.5 মোল, আবার এইটাও হবে 0.5 মোল। এখন আমি তো তোমাদের কাছে মোল চাই নাই, যেহেতু আয়তন চাইছি প্রমাণ অবস্থায়, জাস্ট 22.4 দিয়ে গুণ করে দিবা। তো তোমাদেরকে এটা বলার অর্থ কি দেখো, যে তুমি যদি মোলটা বাইর করতে পারো, ধরো কথার কথা, আমি এখন যদি বলতাম যে 25 গ্রাম, তুমি কি করতা যে স্যার 25/100, তুমি কি করতা 25/100, তার মানে হচ্ছে 0.25 মোল। এখন তুমি জানো ক্যালসিয়াম কার্বনের যত মোল, ক্যালসিয়াম অক্সাইড তত মোল, কার্বন ডাই অক্সাইডও তত মোল। তা আমার আয়তন চাইলে আমি 22.4 দিয়ে গুণ করব। আমার যদি এটা ভর চাইতো, আমি যদি ভর চাইতাম প্রশ্নে, তখন আমি 0.5 × 44 করতাম। তো এই জায়গাগুলো যাতে আমাদের মনে থাকে, আশা করি তোমরা পারবা। এটা হবে
তো এইরকম কয়েকটা রিয়াকশন আমি তোমাদেরকে লিখে দিছি যেগুলা মোটামুটি আসছে। খেয়াল করো, এই KClO3, আসলে এটা KClO3, KClO3, এই KClO3 এর ক্ষেত্রে মনে রাখবা এটা 2 মোল, KClO 2 মোল, আর এটা হচ্ছে 3 মোল। তো তুমি মনে রাখবা তোমাদের ইউজুয়ালি KClO3 এর সাথে অক্সিজেন আসে, তাহলে তুমি যদি মোল জানো তাহলে এই 2:3, 2:3, অর্থাৎ এইটা 2 মোল হইলে এটা হবে 3 মোল, এটা যদি 4 মোল হয় ওটা হবে 6 মোল। তাহলে তুমি যদি এই অনুপাতটা জানো তখন MCQ করতে তোমার জন্য ইজি হবে। এবং তুমি যেটা করবা, টিপ করে মোল বের করে ফেলবা। আর মোল বের করার জন্য তোমার কিন্তু আণবিক ভরটা লাগবে। তো এই জন্য তোমরা যদি MCQ তে ভালো করতে চাও, কিছু আণবিক ভর তোমরা একটু মুখস্থ করে যাও। কিছু আণবিক ভর যদি তোমরা মুখস্থ করে যাও তোমাদের জন্য অনেক কাজে লাগবে। হ্যাঁ, সো এইটা একটু তোমরা খেয়াল করবা। তো তোমরা একটু কাজ করো। এই যে KClO3, এটা আণবিক ভর 122.5 হয়তো। এইটা এইরকম আণবিক ভরগুলো একটু মুখস্থ করো। আবার পরেরটার ক্ষেত্রে তোমরা দেখো, সরি, কার্বন ডাই অক্সাইড আবার দেই না, উফ, এখানে একটা কার্বন ডাই অক্সাইড আছে। তো এইখানেও দেখো এটা 1 মোল, অর্থাৎ 1:1। অর্থাৎ তুমি দেখবা ক্যালসিয়াম কার্বনেটের যে রিয়াকশন গুলা, এটা 1:1 কার্বন ডাইঅক্সাইডের সাথে। ইউজুয়ালি তোমাদের সবসময় কার্বন ডাইঅক্সাইডই বলে, তো যদি HCl বলো তখন 1:2। এরকম কিছু কমন রিয়াকশনের যদি মোলের অনুপাতটা বের করতে পারো, তাহলে তুমি জানবা যে ক্যালসিয়াম কার্বনেট 1 মোল হইলে CO2 1 মোল হয়। আবার অনেক সময় তোমাদের এইটা আসে, MgCO3 আসে, তাও কোনো প্যারা নাই, MgO CO2, অর্থাৎ 1 মোল, 1 মোল, 1 মোল। অর্থাৎ তুমি যদি এই মোলের অনুপাতটা যদি জানো, তুমি ইজিলি মুখে মুখে হিসাবটা করে ফেলতে পারবা। সো ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে, গুড। সো আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। এরপরে আসো আমরা যদি এগুলো তোমরা জানো, এই যে দেখো আমি তোমাদেরকে এখানে অনেক ভর টর দিয়ে দিচ্ছি। এই ভরগুলো যদি একটু তোমাদের জানা থাকা লাগবে তাহলে তোমাদের জন্য কাজে লাগবে। এই কোশ্চেন খুবই ইজি। S = 10P/m, এগুলা করতে তোমাদের সময় লাগবে না। 10 × 2/40, 0.5, এগুলা যাতে ইজিলি পারো, ইজিলি পারো। যে গ্যাসের ভর বেশি, সূচি আবার হোয়াটসঅ্যাপে নক দিছো, যে গ্যাসের ভর বেশি, হ্যাঁ তার বিচ্যুতি বেশি। প্রবলেম কি বলো তুমি, সূচি কি হয়েছে বলতে থাকো। করছো বাচ্চারা? আচ্ছা সূচি, এইটা নিয়ে আমি অনেকবার কথা বলছি, এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি। যারা NH3-র ক্ষেত্রে দেয়া ওইটা ভুল দেয়া, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি এই জন্য শুরুতে এই কোশ্চেনটা দিছি যাতে তোমাদের কনফিউশন না থাকে। আমাদের সাধারণত সাধারণত ভর বেশি হইলে, বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার ডাইপোল আছে, ডাইপোল, ও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, ফলে ওর আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হয়। সো এই জায়গাটা অনেক জায়গায় ওকে ওকে ওইটা ভুল, ওইটা 100% ভুল। আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েও বলছি, এই যে আবারও বলি এইখানে, সূচি আমাকে নক দিছো। দেখো, তুমি ঢাকা ইউনিভার্সিটির 23 সালের যে কোশ্চেনটা হয়েছে, ওইখানে একটা কোশ্চেন আসছে। দেখো, আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, তোমরা যেটার কথা বলতেছো, এটা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন। আর ঢাকা ইউনিভার্সিটিতে ওই বছরের কোশ্চেন ছিল এরকম, ওরা কোশ্চেনটাই করছে যে NH3 এর ঋণাত্মক বিচ্যুতি CO2 অপেক্ষা কেন বেশি। সো এইটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। গট ইট? সো ওইটা তোমরা কনফিউজ থাকার কিছু নাই। আর সত্যি কথা বলতে ঢাকা বোর্ডেই যেহেতু আসছে, 23-এ আসছে, আসার চান্স নাই। বাট NH3 অপশনে থাকলে অ্যান্সার NH3 হবে। আশা করি তোমরা বুঝছো। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা যাই, পরের যে কোশ্চেন আছে, দেখো ডেসিমোলার, এগুলো খুবই ইজি টাইপের কোশ্চেন। তোমরা জানো ডেসি সেমি এগুলো তোমাদের দেয়া আছে। এখান থেকে সুন্দর করে তোমরা S1 V1, S2 V2, সো V2 ইকুয়াল হচ্ছে
S1 V1/S2 0.1 10/0.01 কত হয় দেখো? 100 হবে মনে হয়। 100 হলে 90 অ্যান্সার। অর্থাৎ আগে 10 ছিল। এই জায়গাটায় তোমরা কিন্তু অনেকে ভুল করো। 100 দিয়ে আসো। পানি হবে হচ্ছে 100 - 10। সূচির কি আর কোনো কনফিউশন আছে সূচি? দেখো, কনফিউশন থাকা উচিত না। ওকে, গুড। এরপরে আসো, দেখো এখানে সব ফর্মুলা দেয়া আছে, কেমনে পিপিএম এ যাবা, কেমনে পিপিবি তে যাবা। এই প্রত্যেকটা জিনিস আছে, এগুলো তোমরা পারো। এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। পিপিএম S m 10⁻³ এস হচ্ছে 0.01। এখন ভর যদি জানো 56 10⁻³ দ্যাটস ইট। 560 মেবি। ওকে। সো এই ফর্মুলাগুলো একটু তোমরা বলার চেষ্টা করবা। ফর্মুলাগুলো একটু দেখবা। এখানে আণবিক ভরগুলা আণবিক ভরগুলো তোমরা একটু যাতে মুখস্থ করে যাও এমসিকিউতে ভালো করার জন্য। ওকে, গুড। সো এর পরেরটা পিপিবিতে দেখো। পিপিবিতে যাওয়ার জন্য এই যে দেখো সব শর্টকাট এখানে দেয়া আছে। পার্সেন্টেজ যদি থাকে পিপিবিতে যাবা সিম্পলি P × 10⁻⁷। 10%, 10⁻⁷। আলটিমেটলি এটা 1 × ওই 10⁻⁷ না দিয়া 1 × 10⁸। সো এই শর্টকাট গুলো তোমরা যদি জানো, তুমি যখন পার্সেন্টেজ থেকে যাবা এই শর্টকাট গুলো যদি তুমি জানো, ইজিলি অ্যান্সার করতে পারবা। এই শর্টকাট গুলো তোমাদেরকে একটু জানতে হবে। অনেকে এইটা, এটা আমি যদি ঐকিক নিয়মে বলি, দেখো যে 100-তে আছে 100 ml 10 গ্রাম। আমার 10⁹ কত? সো ইজিলি 10 100 × 10⁹ কাটাকাটি করলে তোমার কিন্তু এই যে 10⁷ হয়ে যাবে। গট ইট? সো আমার মনে হয় তোমরা পারবা। কি 23-24 বুঝি নাই? পূর্ণ প্র্যাকটিক্যালের মার্কস কত দেয়? প্র্যাকটিক্যালে 25-এ 25 দেয়। তুমি যদি একটু, আর তোমরা একটা কাজ করো, প্র্যাকটিক্যালের উপর গত বছর একটা ভিডিও করছিলাম, ওইটা আছে, ওই ভিডিওটা একটু দেখে যাও। ভাইভাতে কি কি টাইপের কোশ্চেন টোশ্চেন হয় এইটা নিয়ে আছে, এটা একটু দেখে যাও। তো দেখো, তোমরা যদি এই শর্টকাট ফর্মুলাগুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু দেখো এখানে পিপিএম কি, মিলিগ্রাম পার লিটার, পিপিটি কি, এগুলোও লেখা আছে। এগুলো একটু জানো। ওকে। শর্টকাট দিয়ে সিকিউ না করাই ভালো। এইবারে আসো, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। এইটা তোমরা অনেক সময় ঝামেলা করো। দেখো, আমাদেরকে বলা হয়েছে এটা একটা কস্টিক সোডা, এটাও একটা কস্টিক সোডা। অর্থাৎ আমার দুইটাই কস্টিক সোডা। অর্থাৎ দুইটাই কিন্তু আমার ক্ষার। যদি দুইটাই ক্ষার হয়, সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে প্রশমন করবে না। এই জন্য তোমরা কি করবা? S = N1 + N2/V। এখন N1 এর যে কোনো ফর্মুলা বসাইতে পারো, আর ভি মনে রাখবা, লিটারে নেওয়ার চেষ্টা করবা। তাইলে আমরা লিখতে পারবো S1V1 + S2V2/V। যদি তোমাদের দুইটাই অ্যাসিড থাকে, দুইটাই ক্ষার থাকে, তোমাদের যদি দুইটাই অ্যাসিড দুইটাই ক্ষার এরকম হইলে মিশ্রণের ঘনমাত্রা করার জন্য এখন আবার আমি পিপিএম এ চাইছি। সো তোমরা একটু এটা হিসাব কইরো, কি হবে বলো তো? 0.1 প্লাস 1 0.3, 3 + 1। এই বলো, হিসাব করে কত আসে বলো?
এটা বলো। আচ্ছা যাই হোক, আমাদের যদি এরকম আসে অ্যান্সারটা 3/20 আসবে আর কি। 3/20 যদি আসে, এরপরে আমরা বলছি পিপিএম এ, এটার সাথে আবার আণবিক ভর গুণ করবা কস্টিক সোডা, NaOH 40, 40 × 10⁻³ কাটাকাটি করলে 2 3 × 6, 6,000 কি আছে? হ্যাঁ, 6,000 আছে। তো আবারও তোমাদেরকে বলতেছি যে 6,000। তো তোমাদেরকে যেটা বলতেছি একটু মাথায় রাখবা যে দুইটাই অ্যাসিড কিনা, দুইটাই ক্ষার কিনা, দুইটাই অ্যাসিড কিনা, দুইটাই ক্ষার কিনা, এই জায়গাটা একটু খেয়াল রাখবা। এইটা যদি একটু খেয়াল রাখো, আর তোমাদের একটা কনফিউশন হয় যে লিটারে করবা নাকি এমএল এ করবা। সো এইখানে দেখো, দুইটাই কস্টিক সোডা, যেহেতু NaOH, এখানে কিন্তু এই যে তুল্য সংখ্যা এক, তুল্য সংখ্যা এক, এই জন্য আমি কিন্তু তুল্য সংখ্যা দিয়ে গুণ করি নাই। বাট যদি এমন হইতো যে তোমার একটা বললাম NaOH আর একটা বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমি বললাম ক্ষারের ঘনমাত্রা কত বা OH এর ঘনমাত্রা কত, তখন কিন্তু এইটার তুল্য সংখ্যা 2 দিয়ে গুণ করা লাগতো। এই জায়গাটাও যাতে তোমরা একটু খেয়াল রাখো। ওকে, তো এইটা গেল একটা ব্যাপার। পরের কোশ্চেন এইবার খেয়াল করো, একটা অ্যাসিড একটা ক্ষার, একটা অ্যাসিড একটা ক্ষার। এখন এই ধরনের কোশ্চেন আসলে তোমরা একটু ইয়া হয়ে যাও। তুমি তো জানো না কোনটা বড় কোনটা ছোট। তুমি যেহেতু কোনটা ছোট কোনটা বড় জানো না, তোমাদের দেখো কি করবা। সূত্র S = N1 মাইনাস, এখন আমি তো জানি না যে কোনটা বড় কোনটা ছোট, বাই ভি। দেখো, আমি আবারও বলতেছি, দুইটাই অ্যাসিড দুইটাই ক্ষার যোগ করবা। এখন আমরা যেহেতু মাইনাস করব, দেখো প্রথমটা সালফিউরিক অ্যাসিড, আমরা বললাম S1V1E1 মাইনাস S2V2E2 বাই ভি। দেখো এখানে একটা মডুলাস দিবা, তোমরা এখানে একটা মডুলাস দিবা। একটু বুঝাই বলি, এমসিকিউতে তো তুমি কিভাবে করছো এটা তো তুমি জানো না। এটা করলে কি হবে দেখো, যদি তোমার পজিটিভ রেজাল্ট আসে, যদি রেজাল্টটা পজিটিভ আসে, তুমি প্রথমে অ্যাসিড নিছো, খেয়াল করো, তোমার রেজাল্ট যদি পজিটিভ আসে, যেহেতু অ্যাসিড শুরুতে তার মানে অ্যাসিড বড়, যেহেতু অ্যাসিড শুরুতে অ্যাসিড বড়। আর যদি নেগেটিভ আসে, তার মানে তোমার ক্ষারটা বড়। তো এইখান থেকে তুমি বুঝতে পারবা যে, আর আমাদের ঘনমাত্রা তো আর পজিটিভ নেগেটিভ আসবে না। তো 0.5 ইন্টু আয়তন 50 × 2, কারণ এই যে তুল্য সংখ্যা 2, আর -50, সরি, আমরা ঘনমাত্রাটা আগে বসাই, 0.1 ইন্টু 50 × 1, OH একটা আছে, ভাগ হবে 100। সো হিসাব করে মানটা বলো। 0.45 করে ফেলছো, গুড। তো এই জন্য বলছি যে তোমরা যখন দুইটাই অ্যাসিড থাকবে দুইটাই ক্ষার থাকবে, যোগ করে দিবা, তুল্য সংখ্যাটা গুণ করবা। আর তোমাদের যখন একটা অ্যাসিড, তুমি জাস্ট মাইনাস করো, আমার তো ইস্যু না, আমার তো ঘনমাত্রা চাইছে। এখন আমার পিএইচ চাইলে আমি মাইনাস লক করে দিতাম। তো এইভাবে করে তোমরা ইনশাল্লাহ পারবা। এরপরে আসে এই কোশ্চেনটা, খুবই কমন এই কোশ্চেনটা, অনেকবার আসে। এখানে দেখো আমি কিন্তু তুল্য সংখ্যা টংখ্যা সব দিয়ে রাখছি তোমাদের জন্য। তো বলে সম আয়তন এবং মোলার দ্রবণ, অর্থাৎ এইটাও 1 মোলার এইটাও 1 মোলার, খেয়াল করো। N = আমরা জানবো SVE, আবার N2 = SVE। তাহলে দেখো, এইটার জন্য ই হচ্ছে 2, এইটার জন্য ই হচ্ছে 1। মনে রাখবা, যদি সম আয়তন সমমোলার হয়, সম আয়তন সমমোলার হয়, যার ই বড়, দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা বড়, সুতরাং অ্যাসিডটা বড় হবে, এটা হবে অম্লধর্মী। যদি ক্ষারের তুল্য সংখ্যা বড় হইতো, তাইলে আমরা ধরতাম ক্ষারধর্মী। সো এই কোশ্চেনটা অনেকবার আসছে, এই জন্য তোমরা দেখো আমি কিন্তু এখানে অনেক তথ্য দিয়ে রাখছি কার তুল্য সংখ্যা কি, এটা যাতে তোমরা পারো, এই ধরনের জিনিস যাতে দেখেই বলে ফেলতে পারো। আর যদি এমন হইতো যে HCl
NaOH। তাহলে দেখো 1 1, তখন হয়তো কি নিরপেক্ষ। আর যে বুদ্ধিটা শিখাই দিলাম, যদি ভিন্ন ভিন্ন মান থাকে তুমি কি করবা, একসাথে দিবা। একসাথে দেওয়ার পরে, ক্যালকুলেটর দেওয়ার পরে প্রথম অ্যাসিড ধরলে যদি বড় আসে, পজিটিভ আসলে অ্যাসিড বড়, নেগেটিভ আসলে ক্ষার বড়। সো ওইভাবে করে তোমরা একটু চিন্তা করলে ইনশাল্লাহ পারবা। ওকে, অম্লধর্মী। এরপরে আসো, এই জায়গাটা আমি একটু তোমাদের সাথে টাইম নিয়ে আলোচনা করতে চাই। এই বহুপদী, তোমরা দেখবা যে ম্যাক্সিমাম টাইমে অধ্যায় 3 থেকে অঙ্ক আসে এবং বহুপদী আসে। একটু তোমাদেরকে কিছু কথাবার্তা বলি, একটু মনোযোগ দাও, খেয়াল করবা। এইটাও 2%, এইটাও 2%, খেয়াল করো। আগে দেখো NaOH, তার মানে 1:1, অর্থাৎ ই নিয়ে আমার কোনো প্যারা নাই। 1:1, সবাই খেয়াল করবা মনোযোগ দিয়া। তো খেয়াল করবা যে পার্সেন্টেজ, পার্সেন্টেজটা হচ্ছে কিসের সাথে আমার সম্পর্কিত, W/V ইউজুয়ালি। তো এখন তোমরা কয়েকটা কথা মনে রাখবা। যদি পার্সেন্টেজে সমান হয় তাহলে ppm ppb ppt তে সমান। পার্সেন্টেজ সমান মানেই, অর্থাৎ HCl 2%, এটা ppm এও যা, কস্টিক সোডার ক্ষেত্রেও সেম। অর্থাৎ তোমরা মনে রাখবা, যদি দুইটা জিনিস বা যে কোনো জিনিসের পার্সেন্টেজ সমান হয় তাদের ppm ppt সমান। বাট আমার যদি শতকরা একক সমান হয়, তখন আণবিক ভর একই হইলে, আমি যদি তোমাদেরকে বোঝাই লাইক এরকম, যে ধরো আমার NaOH তো আমরা বলি 40, এইটার 2%। আবার আমরা বলি MgO, এইটাও 40। তো এইটার যদি সমান হয়, দেখো আণবিক ভর যেহেতু সমান, মনে রাখবা পার্সেন্টেজ সমান এবং আণবিক ভর সমান, তাইলে হচ্ছে আমার মোলারিটি সমান হবে। তাহলে মোলারিটি সমান হলে, যে দেখো AOB দ্রবণের ঘনমাত্রা ppm এ সমান, গুড। আমাদেরকে বলছে প্রকৃতি নিরপেক্ষ, দেখো এদেরকে আণবিক ভর সমান, আণবিক ভর সমান না, সুতরাং মোলও সমান না। যেহেতু মোল সমান না, এটা আমাদের ভুল। আর মোলার ঘনমাত্রা সমান নয় বলছি, হ্যাঁ মোলার ঘনমাত্রা সমান নয়। তো তোমরা একটু খেয়াল করবা, তোমাদের যখন এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা অনেকে একটু কনফিউজড হয়ে যাও। সো এই ক্লু গুলো একটু ব্যবহার করবা। আবারও বলতেছি, পার্সেন্টেজ সমান মানে চোখ বন্ধ করে ppm ppb এগুলো সমান, চোখ বন্ধ করে। পার্সেন্টেজ সমান মানে মোলারিটি সমান হবে যদি আণবিক ভর সমান হয়। আণবিক ভর সমান না, এখন যেহেতু 1:1, সেক্ষেত্রে আমাদের নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই, যেহেতু আমার মোলারিটি সমান না। আর তোমার পরেরটা তো আমি বলেই দিলাম। তো আমাদের অ্যান্সার হবে 1 আর 3। তো আমার মনে হয় যে তোমরা এই জায়গাগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ। ওকে, তো আমরা যদি একটু দেখি, 1 আর 3 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা গুড, 1 আর 3 হচ্ছে অ্যান্সার। আশা করি পারবা। এর পরের কোশ্চেনে যদি আমরা যাই, এর পরের কোশ্চেন তোমরা একটু দেখো যে বিপাত্র, বিপাত্র 2%, এটা জানো কস্টিক সোডা। 2% মানে 0.5। সো 0.5 থেকে ডেসিমোলারে যাবা, 0.5 তখন ছিল 50, ভাগ হচ্ছে 0.1, তাহলে কত হবে বলো তো? 250 মনে হয়। তাহলে 200 ml অ্যান্সার প্রবাবলি। দেখো তো, করে দেখো, এটা পারবা? ওকে, সো এটা বলো, অ্যান্সার বলো। আচ্ছা, আমরা এরপরে জারণ বিজারণে যাবো, এরপর আমরা জারণ বিজারণে যাব। আচ্ছা, রাতের আহার গ্রহণ করতে যাক, পরে দেখবে, সমস্যা নেই। রাতের আহার গ্রহণ করতে যাওয়া দোষের কিছু না। তুমি হিসাব করে বলো। 25, হ্যাঁ ঠিকই আছে, 50 200 ml হবে। এরপরে আসো, এই যে অঙ্কগুলো তোমাদের জারণ বিজারণের অঙ্কগুলো, তোমাদেরকে বলছি মোল সংখ্যা তুল্য সংখ্যা। তাহলে দেখো মোল সংখ্যা তুল্য সংখ্যা, এটা হচ্ছে W1 M1 × 1,
আর ওইখানেও যেহেতু কত গ্রাম বলছে, তাহলে W2/M2, K2Cr2O7, এটা হবে ×6। তোমাদের সবাইকে বলতেছি এই অঙ্কগুলা ডিরেক্ট মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা দিয়ে করবা। তো আমি কিন্তু তোমাদেরকে আণবিক ভর এই যে বলে দিছি, এখন আণবিক ভর না পারলে তখন আর আমার কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, সো আণবিক ভর না পারলে কিচ্ছু করার থাকবে না। 10/152 × 294 ভাগ হচ্ছে 6, 3.22। তো তোমাদেরকে একটু বলি যে তোমাদের যখন ম্যাথ আসবে, ম্যাথ গুলো তোমরা এরকম ডিরেক্ট মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, আর এই যে মোলের ক্ষেত্রে এই যে কোনো ফর্মুলা তোমার ডেটা অনুযায়ী W/M, SB মনে রাখবা, এই ভি অবশ্যই লিটারে, N/N এ। এই ধরনের অঙ্ক আসলে আমরা মাত্র 10 সেকেন্ডে করব। দেখো তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর দিয়ে ইজিলি হিসাব করে বলে দিবা। গুড, সাম্য করে ফেলছো। তো এই অঙ্কগুলো যত দ্রুত পারবা তত তোমার জন্য ভালো। এরপরে আসো, এইটাও একই জিনিস, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। এই যে দেখো সোডিয়াম অক্সালেট, আসলে এটা ছিল অক্সালিক অ্যাসিড। সোডিয়াম অক্সালেট এটা ছিল অক্সালিক অ্যাসিড। এই যে দেখো তুল্য সংখ্যা কিন্তু দেয়া আছে, তুল্য সংখ্যা কিন্তু দেয়া আছে, এই যে 2। সো তাহলে তোমাদেরকে কি বলছি দেখো, দেখো আয়তন আছে, দেখো কিচ্ছু করার দরকার নাই, 50 ইন্টু 0.2 ইন্টু 2, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, ডিভাইড 0.1 ইন্টু 5 হবে। আর আমরা এখান থেকে V2টা বের করে ফেলবো। অর্থাৎ আমরা আসলে মূলত কি করছি, S1V1 ইন্টু 2, S2V2 ইন্টু 5, অর্থাৎ মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা যদি তোমরা করো তাইলেই কিন্তু হয়ে যাবে। ওকে, সো এইটা তোমরা আশা করি পারবা। 40 হবে মনে হয় অ্যান্সার, 40 হবে। তাইলে তোমাদের জারণ বিজারণের অঙ্ক আসলে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, কেমনে করব, কিচ্ছু না, এমসিকিউর জন্য জাস্ট এই যে ফর্মুলা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা যদি তুমি যেতে পারো তাইলে এনাফ। ওকে, সো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করব। আমি মোল সংখ্যা, আমি কয়েকটা জিনিস, যারা এমসিকিউ তে ভালো করতে চাও আণবিক ভর মুখস্থ করে যাবা, তুল্য সংখ্যা মুখস্থ করে যাবা, ইজিলি অ্যান্সার করতে পারবা। এই জায়গাটা একটু খেয়াল রাখো। ওকে, তো আসো আমরা যদি একটু দেখি, তো এইটা একটু আমরা একটু বলি যে জারক বিজারকের যে এইখানে দেখো তোমরা যারা জানো, এইটা হচ্ছে বিজারক, এইটা হচ্ছে বিজারক, এইটা হচ্ছে জারক। তোমরা দেখো এইখান থেকেও তোমরা তুল্য সংখ্যা জানলেই হবে। খেয়াল করো, আয়রন অক্সালেট তুল্য সংখ্যা 3, KMnO4, KMnO4 তুল্য সংখ্যা 5। খেয়াল করো, আমরা বলছি জাস্ট তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করবো আর কিচ্ছু না। ওর 5, এই 5 এইখানে দিব, 5 এইখানে দিব, ওর 3। এখন তোমরা এইখানে অনেকে একটু কনফিউজড হও, আয়রন অক্সালেট Fe(C2O4), এখানে দুইটা পার্ট, Fe2+C2O4 2-। সো ও হচ্ছে একটা রিলিজ করতে পারে, একটা রিলিজ করে Fe3+ হয়ে যায়। আর C2O4 2-, ও দুইটা রিলিজ করতে পারে, CO2 হয়ে যায়। সো 2 আর 1 3, এই জায়গাটা একটু খেয়াল করবা। এখন আমি বলছি জারক ও বিজারকের অনুপাত, অর্থাৎ 3:5, 3:5। তো তোমরা দেখো এই যে তুল্য সংখ্যা জানলে অনেক কিছু, আর সব সময় মনে রাখবা মোল সংখ্যার অনুপাতটা তুল্য সংখ্যার বিপরীত। অর্থাৎ জারকের যা তুল্য সংখ্যা সেইটা হবে বিজারকের মোল সংখ্যা, জারকের যে তুল্য সংখ্যা সেইটা হবে বিজারকের মোল সংখ্যা। ওকে, এইবার কেউ একজন আমাকে বলো তো, H2SO4 এর আগে কয় মোল হবে? এনিওয়ান, H2SO4 এর আগে কয় মোল বলতে পারবা? H2SO4 কয় মোল হবে একটু খেয়াল করো, শিখাই দেই। এই যে দেখো 3, 3 4 12, জাস্ট এখানে আমরা 12 দিয়ে দিব। ওকে,
সো এই জায়গাটাও একটু আমরা খেয়াল করব যে KMNO4 এর ক্ষেত্রে এটা একটু আমরা খেয়াল করব। ওকে, তো আমার মনে হয় তোমরা এগুলো পারবা। এটা গেল একটা ব্যাপার। তো তোমরা এই যে মোল সংখ্যা তুল্য সংখ্যা, এটা একটু খেয়াল করো। এই টাইপের কোশ্চেন অ্যাভেইলেবল তোমরা পাবা কোশ্চেন পরীক্ষায়। এইবার এই কোশ্চেনটার একটু অ্যান্সার বলো। এখানে তোমাদের সাথে আমার অনেক কথাবার্তা আছে, এখানে তোমাদের সাথে আমার অনেক কথাবার্তা আছে। তোমরা একটু আমাকে বলো, এখানে একটু বলো। তোমরা সাধারণত জানো অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যমটা সবাই জানো, ঝামেলা নাই। পাঁচটা, অম্লীয় মাধ্যমে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে, এটা সবাই জানো। আমি বলছি প্রশম, ও তিনটা মাধ্যমে বিক্রিয়া করে। এই প্রশ্নের উত্তর একটু আমি চাই তোমাদের কাছ থেকে। দেখো, যদি KMNO4 এর ক্ষেত্রে বলে, শান্ত, এই কি অবস্থা, এতক্ষণ পরে আসলে হবে? আমাদের ক্লাস প্রায় শেষ। তো তোমাদেরকে একটু আলোচনা করি, যারা আসছো এটা একটু শুনে রাখো যে প্রশম মাধ্যমে আমার তিনটা ইলেকট্রন গ্রহণ করবে, প্রশম মাধ্যমে। বাট এই যে আসো, যদি একই, প্রশম মানেই বুঝলাম না, গুড, আচ্ছা আমি বলতেছি। প্রশম মানে হয়েছে নিরপেক্ষ, অ্যাসিডও না ক্ষারও না, অ্যাসিডও না ক্ষারও না। তো এটা একটু খেয়াল করো। এখন একটু কথা একটু বলে নেই, নাইলে তোমরা, এই কোশ্চেনটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এটা নিয়ে একটু ঝামেলা আছে। তো এখন ক্ষারীয় মাধ্যমে কি দিবা বলো? ক্ষারীয় মাধ্যমে দেখো, তোমরা তো জানো যে যখন আমরা অম্লীয় মাধ্যম বলি তখন আমরা H2SO4 ইউজ করব। যখন আমরা ক্ষারীয় মাধ্যম বলি তখন আমরা KOH NaOH এগুলো ইউজ করি। প্রশম মানে নিরপেক্ষ, অ্যাসিডও না ক্ষারও না। তো এখন এই ক্ষারীয় মাধ্যমটা একটু সবাই মাথায় রাখো, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা কিছু বইয়ে আছে একটা ইলেকট্রন, আর কিছু বইয়ে আছে তিনটা ইলেকট্রন। এখন খেয়াল করো, যদি ক্ষারীয় আসে, ক্ষারীয় আসে তাহলে তুমি কি করবা? তুমি জাইনা রাখবা কিছু বইয়ে একটা, কিছু বইয়ে তিনটা। যদি অপশনে তিন না থাকে তাইলে এক দিবা, অপশনে তিন না থাকলে কত দিবা? এক দিবা। আর যদি অপশনে এক না থাকে তাইলে দিবা তিন। ক্লিয়ার? এখন যদি দুইটাই থাকে, যদি দুইটাই অপশনে থাকে, দুইটা থাকলে তিন দিও, দুইটা থাকলে তিন দিও। কারণ বেশিরভাগ বইয়ে হচ্ছে গিয়ে তোমার তিন দেয়া আছে। ওকে, সো দুইটা থাকলে তিন দিও। তো এই জায়গাটা একটু খেয়াল করো। তো আমার মনে হয় যে এইটা একটু তোমরা মাথায় রাখবা, এখানে তিনটা মাধ্যমে তিন রকম। ওকে স্যার, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সময় দিও। কারে প্রশ্ন করবা? ওকে, কইরো। ওকে, সমস্যা নাই। এরপরে আসো, কোনটা জারক বিজারক উভয় হিসাবে কাজ করে? তোমরা জানো জারক বিজারক মানে ইলেকট্রন গ্রহণও করবে বর্জনও করবে। দেখো, কপার 2+, কপার 2+টা থেকে কখনো কপার 3+ হয় না, সুতরাং ও ছাড়তে পারবে না, ও হচ্ছে গিয়ে গ্রহণ করতে পারবে, হবে না। এইচজি কখনো 3+ হয় না, এইটাও পারবে না। বাট তোমরা সবাই জানো SN থেকে SN4+ও হইতে পারে, আবার SN নিরপেক্ষ হইতে পারে। আর জিঙ্কের ক্ষেত্রে তো হবে না। এখানে আমি তালিকা দিয়ে দিছি, এগুলো একটু মুখস্থ করে ফেলো, জারক বিজারক। সাম্যে কি এখনো বোঝো নাই? হ্যাঁ, গুড। তো কোনটা, ও আর একটা কথা বলি, এইখানে ইলেকট্রন, এই যে এরকম তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে SnCl4 FeCl2, এরা বিক্রিয়া কইরা SnCl2 FeCl3, এই টাইপের কোশ্চেন যে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। এই যে দেখো, এখানে জারণ মান বাড়ছে, Fe, ওর জারণ, এখানে জারণ মান কমছে, ওর বিজারণ। এই টাইপের কোশ্চেন গুলো একটু খেয়াল করবা। তাহলে SN4+ থেকে হইছে SN2+, Fe2+ থেকে হইছে Fe3+।
অর্থাৎ জারণ হয়েছে, এইটা হবে বিজারক। এইটা হবে কি? বিজারক। আর এইটা হবে জারক। অলওয়েজ মনে রাখবা, জারক বিজারক আমরা বিক্রিয়কে খুঁজবো, জারক বিজারক। আর একটা কথা বলে রাখি, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় এই যে SN2+ না দিয়া তোমাকে SNO দিতে পারে। এই SNO মানেই আসলে কি? SN2+। তোমাকে অনেক সময় PbO দিতে পারে, তার মানেই হচ্ছে Pb2+। তোমাকে অনেক সময় FeO দিতে পারে, তার মানে হচ্ছে Fe2+। সো এই ইনফোগুলো তোমরা একটু মনে রাখবা। আর এখানে আমরা জানি পারঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এরাও হচ্ছে কি আমাদের জারক বিজারক হিসেবে কাজ করে। তো এই জায়গাটাও আমরা একটু খেয়াল করব, কারা জারক কারা বিজারক। আর তোমাদের অনেকটা প্রশ্ন করে কোনটা রেডক্স কোনটা নন রেডক্স, এই জায়গাগুলো একটু আমরা একটু খেয়াল করব। সো আমরা একটু দেখব আমাদের কি অবস্থা আছে। আমার প্রশ্ন শেষ, তোমাদের এখন কোনো কোশ্চেন আছে কিনা? অল্প মানুষ আছো, আমরা শেষ করে ফেলবো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আর তার কোশ্চেন না থাকলে আমি একটা ব্যাপারে একটু আলোচনা করতে চাই তোমাদের। রেডক্স নন রেডক্স নিয়ে কথাবার্তা আসে, মনে রাখবা প্রশমন বিক্রিয়া। তুমি প্রশমন বিক্রিয়া দেখলেই হইছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া এগুলো নন রেডক্স। ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এদের যে বিয়োজন এগুলো নন রেডক্স। আর তোমার ইউজুয়ালি রেডক্স কোনগুলা? দহন, প্রতিস্থাপন, সংযোজন, বিয়োজন। এখন খেয়াল করবা, মনে রাখবা কার্বনেটের যত দেখবা কার্বনেট সংযোজন বা বিয়োজন, কার্বনেট সংযোজন বা বিয়োজন, ধরো এরকম হয়েছে H2O+CO2 কার্বনেট তৈরি হয়েছে, এটাও হবে, এটা সংযোজন, বাট এটাও নন রেডক্স। কার্বনেট রিলেটেড যত রিয়াকশন দেখবা কার্বনেটের, মোস্ট অফ দা কেস এটা হচ্ছে নন রেডক্স। রেডক্স নন রেডক্স নিয়ে তোমাদের কোশ্চেন আসে, এটা একটু মাথায় রাখবা। আর একটা জায়গা থেকে কোশ্চেন আছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া অর্থাৎ একই পদার্থের জারণ একই পদার্থের বিজারণ, ওইটাও একটু আমরা লিখি। অসামঞ্জস্যকরণ বিক্রিয়া এটাও মাঝে মাঝে আসে, এটা একটু কথা বলে নিলাম। ধরো অনেক সময় আমরা বলি NaOH, Cl2, এটা 70°C তাপমাত্রায় রিয়াকশন করতে পারে, তখন NaCl তৈরি করে, NaClO3 তৈরি করে, আর H2O তৈরি করে। এখন দেখো এই ক্লোরিন এখানে 0, এখানে -1, বাট এইখানে হচ্ছে গিয়ে দেখো 3 × 6 + 5। ওকে, তাহলে একই ক্লোরিনের, দেখো ক্লোরিনের বিজারণ আবার ওই একই ক্লোরিনেরই জারণ, অর্থাৎ একই পদার্থের জারণও হয় বিজারণও হয়। যখন একই পদার্থের, কখনো যদি দেখো যে কোনো একটা নির্দিষ্ট পদার্থ যার একই সাথে জারণও হয় এবং বিজারণ হয়, সেটাকে আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলবো। আর তোমাদের অনেক সময় জারণ মান বের করতে বলে, এগুলো তোমরা পারবা। জারণ সংখ্যা, জারণ সংখ্যাগুলো একটু কইরা নিও, জারণ সংখ্যাগুলো একটু কইরা নিও, আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। তো আসো, শেষ পর্যন্ত যারা ছিলা থ্যাংক ইউ ভেরি মাচ। সম্রাট বলো কি হয়েছে, কি বলবা? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কোশ্চেন থাকলে বলো, আমরা কিছুক্ষণ একটু আড্ডা দেই। আমাদের শেষ, আমরা 2টা চ্যাপ্টার করলাম, তোমাদের কাছে রেকর্ডেড থাকবে, তোমরা একটু পড়ে নিও। ওকে, সম্রাট বলো কি হয়েছে, প্রশ্ন করো। আর বাকিদের কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু আমরা বললো। বলো সম্রাট।
এইচএসসি কততম ব্যাচ না, এটা কোনোদিন সৌভাগ্য হবে না। এটা হচ্ছে গিয়ে সৌভাগ্য হয় না। সো তুমি এসব ফাও প্রশ্ন করে কোনো লাভ নাই। অনেকক্ষণ কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, রেকর্ডেড থাকবে যারা দেখবা। আমি চেষ্টা করছি সবগুলো টাইপ কভার করার জন্য। তো ইউজুয়ালি ওই যে সব বোর্ড কোশ্চেন পড়ে গেলাম ওইভাবে করে কমন পড়ে না। আমি তোমাদেরকে সিস্টেমগুলোও শিখাই দিছি। তো তোমরা যদি একটু সিস্টেমগুলোও পারো, ইনশাল্লাহ পারবা। আমরা শেষ করব। আর তোমাদেরকে যদি বলি যে স্টাডি গাইডলাইনটা তোমরা কেমনে কি করবা, এটা যদি একটু আমি লাস্টলি বলি, একটু খেয়াল করো। তো আমরা একটু যদি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, কাজ করে না মাঝে মাঝে, এই জন্য মেজাজটা গরম লাগে। আমি হইলে যে কাজটা করতাম আর কি, কথা বুঝছো? আমি হইলে যেই কাজটা করতাম, সো দেখো আমরা কিভাবে পড়বা। কিভাবে পড়বো, যে ধরো তোমাদের যেহেতু ভালোই বন্ধ আছে, তোমরা আপাতত আপাতত যে কাজটা করবা, তোমরা আপাতত হচ্ছে কেমিস্ট্রি টুতে ফোকাস করবা, ক্যাম টুতে ফোকাস করবা। আমি আজকে তোমাদেরকে চ্যাপ্টার 1 আর 3 দেখাই দিলাম এমসিকিউ। এখন তোমরা কি করতে পারো, যারা অর্গানিক থেকে ভয় পাও, অর্গানিক থেকে ভয় পাও তাদেরকে অবশ্যই বলবো যে অ্যারোমেটিকটা পইরা যায়। অ্যারোমেটিকটা পইরা যায়, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যারোমেটিকটা পইরা যায়, অ্যারোমেটিকের উপর আমার একটা ক্লাস ছিল। অ্যারোমেটিকটা তোমরা একটু পইরা যাও। আর আদারওয়াইজ তোমরা যে কাজটা করবা আপাতত, অন্তত এই যে দুইটা চ্যাপ্টার 1 আর 3, 1 আর 3 খুব ভালোভাবে শেষ করে রাখবা। 1 আর 3 যখন তুমি ভালোভাবে শেষ করে রাখবা, সিকিউ অ্যান্ড এমসিকিউ, 1 আর 3 সিকিউ এমসিকিউ যখন শেষ করে রাখবে, এখান থেকে তুমি 4টা কোশ্চেন পাইতেছো। তো তুমি যখন 4টা কোশ্চেন তোমার জানা থাকবে যে না আমি 4টা কোশ্চেন পারবো, তাহলে তুমি কি করবা, যে আজকে হচ্ছে 13 তারিখ, 13 তারিখ, 14, 15, 16, এই কয়দিনের মধ্যে আমার চ্যাপ্টার কত, 1, 3, সাথে অর্গানিক এমসিকিউ। আর এই এমসিকিউ তো দেখাই দিলাম। অর্গানিক এমসিকিউ যদি আগাই রাখতে পারো, তাহলে তুমি একদিনের বন্ধে জাস্ট হচ্ছে গিয়ে জাস্ট রিভিউ করলেই তুমি ইনশাল্লাহ আগাই যাইতে পারবা। সো এই হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা। তো তোমরা আগামী 2-3 দিন হচ্ছে গিয়ে একটু অর্গানিকটার আগাই রাখো, অর্গানিকটা প্লাস হচ্ছে সেকেন্ড পেপারটা, তারপরে তোমরা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারটা পড়ো। ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা ছিলা। অনেকক্ষণ ক্লাস নিলাম, আমি ইউজুয়ালি 2 ঘন্টার ক্লাস নেই না কখনো, বাট আমার কাছে মনে হয়েছে একটু সবগুলো টপিক কভার করি, এই জন্য ক্লাসটা 2 ঘন্টার হইলো। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। শেষ করব।